প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই আসসালামু ভালো আলাইকুম আছেন, সুস্থ আছেন। ওয়ালাইকুম আসসালাম। স্বপন ভাই কেমন আছেন? স্যার। আমিও অসুস্থ ছিলাম, কিছুটা সুস্থ হয়েছি স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছেন, সেটাই ভালো নিউজ। জি স্যার। আচ্ছা, গত পরীক্ষায় আপনি প্রথম হয়েছিলেন এবং এই রেজাল্ট এখনো দিইনি। এমসিকিউ রেজাল্টটা আজকে দিব, আর রিটেনটা আজকে রাত্রে দিতে পারবো কিনা গ্যারান্টি নাই। স্যার এই কালকে পরীক্ষা দিব দেই না। আশা। হ্যাঁ, তো ফার্স্ট হওয়ার পরে অসুস্থতার কারণে পরীক্ষা দেননি, তাই তো? জি স্যার। আগের পরীক্ষাগুলো কিন্তু আপনার ভালো হচ্ছিল না। আপনাকে কিছু টিপস দিলাম, সেগুলো ফলো করেছেন নিশ্চয়ই, এবং স্টাডি বেশি করার কারণে হয়তোবা আপনার এই ভালো রেজাল্ট। এখন আপনি বলেন 1 মিনিটে যে আসলে কি করলে অন্যরাও ভালো রেজাল্ট করতে পারবে। আপনি কি করলেন যে আপনি এত ভালো রেজাল্ট করলেন? আসলে স্যার, ভালো রেজাল্ট করার প্রথম কৌশল হলো যে পড়াশোনা করা। এর বিকল্প কোনো কিছু নাই। আমার নোটের বাইরে আর কি কি পড়েছেন? নোটের বাইরে স্যার আমি গাইড আছে, আমি টপিকস ধরে ধরে গাইড গুলা আমি একটু ফলো করছি। আদার্স গাইড আচ্ছা, থেকে আর কি কিছু ফলো করছি। তার আর মানে আপনার আগের এমসিকিউ থেকে। এবং পুরাতন এমসিকিউ নোটটাও পড়ছি, আচ্ছা, যাতে এমসিকিউ এমসিকিউ নোটটা পড়লে ধারাটা মনে রাখতে সুবিধা হবে, সঠিকভাবে আপনি ধারা উল্লেখ করতে পারবেন, তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে সবার জন্য এটা টিপস দেওয়া যেতে পারে, বেশি বেশি একটু পড়তে হবে আমার নোটের পাশাপাশি। বিআরএক থেকে ধারাগুলো একটু দেখে নিতে হবে। আর যাদের 23-এর বা 24-এর এমসিকিউ নোট আছে আমার, সেটা তো খুব সহজে ধারাগুলো রিভিশন করা যায়। জি আর স্যার। বাজারে বাজারে যদি প্রচলিত কোনো গাইড কিনতে চান, আমি এখনো এবছর কোনো রিকমেন্ড করি নাই গাইড। তবে ঈদের পরে আমি একটা গাইড রিকমেন্ড করব, বাজারের যেটা সবচেয়ে ভালো আমার কাছে মনে হবে সেটা আমি করব। আর এখন পর্যন্ত নিজেরা যদি গাইড কিনতে চান, নিজেরা মার্কেটে যান, কোন গাইডের ভাষা আপনার সাথে ম্যাচ করছে। এখন গাইড আমি একটা রিকমেন্ড করলাম, খুবই সুন্দর, কিন্তু ভাষা আপনার ভালো লাগছে না, পড়তে ভালো লাগছে না, মুখস্থ থাকছে না। তো ভাষা সহজ হবে, ইনফরমেটিভ হবে, সংক্ষিপ্ত হবে, এরকম গাইড বাজারে খুঁজে আপনি নিজেরা কিনতে পারবেন। তো ঠিক আছে শবন ভাই, আপনাকে ধন্যবাদ এবং আবার অভিনন্দন, এবং আশা করি এর পরের পরীক্ষাগুলো আবার দিবেন আর ঈদে। আবার সামনের যে পরীক্ষাটা, ওই পরীক্ষাতে আমার জার্নি ডেট পড়ে গেছে। আগামী এই- শুক্রবারে আগামী শুক্রবারে মেবি পরীক্ষা নিব না। পরীক্ষাটা ঈদের পরে নেওয়ারই পরিকল্পনা করছে। ঈদের আগে আজকে এবং আরেকটা ক্লাস নিব মঙ্গলবারে, তারপরে ঈদের ছুটি দিয়ে দিব। পরীক্ষাটা ঈদের পরে নেওয়ারই পরিকল্পনা করছে, কারণ অনেকের আচ্ছা জার্নি আচ্ছা। আছে, এটা আমি অনুভব করলাম আর কি। আমারও ওই যেহেতু দিনকে একদম, ওই দিনকে জার্নি ডেট পড়ে গেছে। আমি আপনার সাথে এই বিষয়ে আলাপ করলাম, বললি যে স্যার আমার তো দুইটা পরীক্ষা দিলে ক্যাপ হয়ে যাবে। আমি এমসিকিউটা মেবি নিতে পারি বৃহস্পতিবারে, নাও নিতে পারি। হ্যাঁ, তবে দুইটা ক্লাস হবে এবং এই পরীক্ষাটা ঈদের পরে হবে। তো ঠিক আছে, ক্লাস শুরু করি। অডিও ওকে এবং স্যার। ভিডিও ঠিক আছে কিনা বলবেন। জি স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, ধন্যবাদ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877, সংক্ষেপে আমরা যেটাকে বলি এসআর অ্যাক্ট, সুনির্দিষ্ট প্রতিকার আইন। আমার এটাই দরকার, ইওর অনার, এই জমিটাই দরকার, এই কারটাই দরকার, মানে সুনির্দিষ্টভাবে ওইটাই আমার দরকার। আমি যা চাচ্ছি সেটাই দেন। এটা হচ্ছে সুনির্দিষ্টভাবে চাওয়া। যেমন আপনার একটা বিশেষ ফ্লেভারে খাবার পছন্দ, রেস্টুরেন্টে গেলেন ওইটাই আপনি অর্ডার করবেন, যদি ওটা ওই রেস্টুরেন্টে না থাকে প্রয়োজন অন্য রেস্টুরেন্টে গিয়ে খাবেন। তার মানে আপনার ওইটাই দরকার। তো ওইটাই যেহেতু দরকার, সেইটা কিভাবে পাওয়া যাবে, সুনির্দিষ্ট প্রতিকার আইন সেটা আলোচনা করে। তো আমরা এখানে টপিক প্রথমে দুইটা পড়বো আজকে, গুরুত্বপূর্ণ। টপিক ওয়ানে আছে রিকভারি অফ পজেশন অফ ইমুভেবল প্রপার্টি, অর্থাৎ স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার। স্থাবর সম্পত্তি কোনগুলো? যেগুলো ভূমি
বা গ্রাউন্ডের সাথে অ্যাটাচ থাকে, যুক্ত থাকে, যেমন গাছ, ভূমি, পুকুর, তারপরে কোনো ভবন, তারপরে ভূমির ওপরে কোনো পুল আছে, ইলেকট্রিক পুল, এই ধরনের যেগুলো ভূমির সাথে যুক্ত, সংযুক্ত হয়ে আছে, অ্যাটাচ হয়ে আছে, সেগুলোই স্থাবর সম্পত্তি। যতক্ষণ না এটা মাটির সাথে লেগে আছে ততক্ষণই এটা স্থাবর সম্পত্তি। কোনো কারণে যদি সেটাকে মাটি থেকে আলাদা করা হয়, সেটা স্থাবর থেকে অস্থাবরে রূপান্তরিত হয়। তো আমরা আজকে পড়ব স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিষয়। এছাড়া একটা যে 10 এবং 11 ধারা আছে, সেখানে অস্থাবর সম্পত্তি সংক্রান্ত বিধি আছে, বিধানগুলো আছে। তো সেগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, এমসিকিউ এবং রিটেনেও। তো আমরা এখানে যে দুইটা সেকশন পড়বো, সেটা 8 আর 9, এই দুইটা 8 আর 9 সেকশনকে ঘিরেই এই আলোচনাগুলো হবে। আবার তামাদি আইনের কিছু বিধানও এখানে আসতে পারে। অনুচ্ছেদ কত, অনুচ্ছেদে কত সময়ের মধ্যে মামলা করতে হবে, তামাদির মেয়াদ, অর্থাৎ এই আইনের সাথে তামাদি আইন, কোর্ট ফি আইন এগুলো রিলেটেড। তো প্রথম যে টপিক, সুনির্দিষ্ট প্রতিকার আইনে স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের জন্য কি কি বিধান আছে, ধারা উল্লেখ করে আলোচনা করুন। অথবা এটি একটি বড় প্রশ্ন, কোন ব্যক্তিকে স্থাবর সম্পত্তি হইতে বেদখল করা হইলে উহা পুনরুদ্ধারের জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইনে কি কি বিধান আছে, সংশ্লিষ্ট বিধানাবলী বিস্তারিত আলোচনা করুন। এখানে আমরা 6টি পড়ব মূল প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন, পার্থক্য সহ এগুলো। আর 2টি আছে প্রবলেমেটিক প্রশ্ন। চলে যাই 1 নং প্রশ্নের উত্তর। আপনারা পরীক্ষার খাতায় অবশ্যই এই যে এভাবে 1 নং প্রশ্নের উত্তর বললে ক একের ব্র্যাকেটে ক একের ব্র্যাকেটে খ এভাবে দিয়ে নং প্রশ্নের উত্তর বলে আন্ডারলাইন করে দিবেন। এভাবে তো শ্যাডো করা সম্ভব না। শ্যাডো করতে পারেন যদি হাইলাইটের পেন থাকে, এভাবে হাইলাইট করে দিলেন এই গ্রিন অথবা ইয়েলো হাইলাইটার দিয়ে। তবে যারা হাইলাইটার ইউজ করতে চান দ্রুত ইউজ করতে হবে, না হলে ধীরে ধীরে গেলে অপর পৃষ্ঠা ভিজে যাবে। শুধুমাত্র কলম দিয়ে আন্ডারলাইন করলে হবে। সূচনায় কিছু বক্তব্য পেশ করি। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 একটি মৌলিক বা তত্ত্বগত আইন, অর্থাৎ সাবস্ট্যান্টিভ ল। অত্র আইনের বিধান মতে বিজ্ঞ আদালত তার বিবেচনামূলক ক্ষমতা বলে ক্ষতিগ্রস্ত পক্ষকে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করে থাকেন। অত্র আইনের 2য় খণ্ডের প্রথম অধ্যায়ে 8 ও 9 ধারায় সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের বিষয়ে আলোচনা করা হয়েছে। এটা গেল সূচনা। 8 ধারার বিধান, এখানে আমরা রিকভারি 8 ধারায় আছে এবং দখল উদ্ধার আছে হচ্ছে 9 ধারায়। এই যে 9 ধারার বিধান, অর্থাৎ 8 ধারার বিধান এবং 9 ধারার বিধান আপনাকে আলোচনা করতে হবে। যদি এইটা 10 নম্বরের জন্য চলে আসে, সংক্ষিপ্তভাবে আমি যতটুকু দিয়েছি এটা বড়, কিন্তু আপনাকে মোটামুটি পুরোটাই লেখার চেষ্টা করতে হবে। আর যদি একটু কম নম্বরের জন্য আসে, সংক্ষিপ্তভাবে লিখতে পারেন। তো 8 ধারায় কি কি বিষয় আছে? 8 ধারার বিষয়বস্তু হলো সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার। 17 ধারার বিধান মতে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি দখলের অধিকারী ব্যক্তি দেওয়ানি কার্যবিধি অনুযায়ী। তা এখানে আমরা একটা এমসিকিউ প্রশ্ন পাই যে সিপিসি অনুসারে উদ্ধার করে দেওয়া হবে। মামলায় 8 ধারায় হবে, কিন্তু পদ্ধতি হবে সিপিসি অনুসারে। তা নির্ধারিত উপায়ে পুনরুদ্ধার করতে হবে। অন্য কথায় বলতে গেলে, যদি কোনো ব্যক্তি দখলভুক্ত কোনো স্থাবর সম্পত্তি দখল হারিয়ে ফেলে, তবে সে ব্যক্তি দেওয়ানি কার্যবিধির বিধান মোতাবেক তা উদ্ধার করতে পারবে। অত্র ধারাটির বিবেচ্য বিষয়সমূহ নিম্নে আলোকপাত করা হলো। 8 ধারায় সংক্ষিপ্তভাবে যেটা বলা আছে সেটা বললাম। এবার 8 ধারায় কি কি আছে সেটা বলছি। দখল। 8 ধারায় মামলা করে মামলা জিততে হলে, মামলায় ডিক্রি পেতে হলে কি কি করতে হবে সেগুলো আমরা সিরিয়ালে এবার আলোচনা করব। পয়েন্ট এখানে দিয়েছি, পয়েন্ট আকারে যদি আলোচনা করি মনে রাখতে সুবিধা, নম্বরও বেশি পাওয়া যায়। দখল বলতে সাধারণত কোনো কিছুর ওপর নিয়ন্ত্রণকে বোঝায়। দখল বলতে মূলত বর্তমান দখলকে নির্দেশ করা হয়।
অর্থাৎ বর্তমানে এই মুহূর্তে কে দখলে আছে সেটাকে নির্দেশ করা হচ্ছে। নানাভাবে দখল নানাভাবে করা যায়, যেমন জমি বর্গা নিয়ে, জমিতে গাছ লাগিয়ে, বাড়ি ভাড়া দিয়ে, বল প্রয়োগপূর্বক বা জোরপূর্বক ইত্যাদি উপায়ে দখল করা যায়। এই উপায়ের মধ্যে কিছু আছে বৈধ উপায়, কিছু আছে অবৈধ উপায়। দখলচ্যুত ব্যক্তি, আহ, দখলচ্যুতি বা বেদখল। তাহলে প্রথমে দখল মামলা করার জন্য বাদীকে প্রথমে 12 বছরের মধ্যে সে যে দখলে ছিল সে দখলটাকে প্রমাণ করতে হবে। তারপরে 2 নম্বরে সে যে বেদখল হয়ে গেছে, এখন আর এই মুহূর্তে নিজের দখলে নাই, সেটাও প্রমাণ করতে হবে কত তারিখ থেকে বেদখল হয়েছে, অর্থাৎ মামলার করার কারণ উদ্ভব হওয়ার 12 বছর পার হয়েছে কিনা, অর্থাৎ কজ অফ অ্যাকশন 12 বছরের মধ্যে আছে, মামলা তামাদি হয়নি, এটা ব্যাখ্যার জন্য বেদখলের তারিখও প্রমাণ করতে হবে, অর্থাৎ বেদখল প্রমাণ করতে হবে, না হলে মামলাই হবে না। কোনো স্থাবর সম্পত্তি থেকে তার দখলকারী কোনোভাবে বহিষ্কার বা সরিয়ে ফেলে অন্য কোনো ব্যক্তি যদি তা নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়, তবে তা সাধারণত দখলচ্যুতি বা দখলচ্যুতি মানে দখল থেকে সরিয়ে দেওয়া বা বেদখল হিসাবে গণ্য হবে। 17 ধারার বিধান মতে আইনে কি বলছে, বেদখল বৈধ উপায়ে না হয়ে অবশ্যই বেআইনি উপায়ে হতে হবে। কেবল তবেই তা দেওয়ানি কার্যবিধি মতে বিজ্ঞ আদালতে মোকদ্দমা দায়ের করে পুনরুদ্ধার করা যাবে। বৈধভাবে যদি দখল হারিয়ে ফেলে কেউ, অর্থাৎ আমি জমি বিক্রয় করলাম, তাহলে তো আমাকে বিক্রেতাকে জমি বৈধভাবে দখলে দিয়েই দিতে হবে। আমি বর্গা চাষ দিলাম, আমি লিজ দিলাম, তারপরে আমি দান করে দিলাম, আমি বিনিময় করলাম আমি জমিটা আরেকটা জমির সাথে, এই নানান উপায়ে মর্টগেজ দিলাম, দখল দিয়ে দেওয়া যেতে পারে। তো যখন দখল দিয়ে দেওয়া হবে সেটা বৈধ উপায়, কিন্তু বৈধ উপায়ে না হয়ে যদি অবৈধ উপায়ে হয়, আইনগত উপায়ে না হয়, সেক্ষেত্রে মামলা করা যাবে। সত্য, অর্থাৎ 3 নম্বর পয়েন্ট হচ্ছে সত্য প্রমাণ করতে হবে। সত্য একটা বিবেচ্য বিষয়। সত্য হলো কোনো সম্পত্তির মালিকানার আইনগত স্বীকৃতি, কে মালিক সেটা বলে দেয় সত্ত্বে বা টাইটেলে। আর দখলের ইংরেজি হচ্ছে পজেশন। কোনো ব্যক্তি সত্ত্ববান, কোনো সম্পত্তির সত্ত্ববান ব্যক্তি তার নিজের স্বাধীনভাবে ব্যবহার বা ভোগ করতে অধিকারী, অর্থাৎ যে মালিক সেই স্বাধীনভাবে দখলে রাখবে, ভোগ করবে, এটা স্বাভাবিক বিষয়। আবার তিনি তা বিক্রয়, বন্ধক, ভাড়া, দান ইত্যাদি বৈধ উপায়ে হস্তান্তর করারও অধিকারী বটে। তাহলে যিনি মালিক তিনি আবার সেগুলো হস্তান্তরও করতে পারবে, কারণ টাইটেল যদি অ্যাবসোলেট হয় তাহলে হস্তান্তর করার তার অধিকারও জন্মে। যেদিন থেকে কিনলো সে আবার সেদিন থেকেই সেটা আবার অন্যজনকে বিক্রয় করার অধিকারীও হয়। মূলত 3টি প্রধান উপায়ে একজন স্বত্বদখলীয় ব্যক্তি তার সম্পত্তি থেকে বেদখল হতে পারে। যেমন বলা হচ্ছে 3টি উপায়ে হতে পারে। প্রথমত, দখলকারী কর্তৃক স্বেচ্ছায় সত্ত্ব ত্যাগপূর্বক তা বৈধ উপায়ে হস্তান্তর করেছে, ভাড়া দিয়েছে, বিক্রয় করেছে, বন্ধক দিয়েছে, দান করেছে। দ্বিতীয়ত, দখলকারী কর্তৃক স্বেচ্ছায় সত্ত্ব ত্যাগ কিন্তু তা বৈধ উপায়ে হস্তান্তর না, স্বেচ্ছায় ত্যাগ করেছে ঠিকই কিন্তু বৈধ উপায়ে হস্তান্তরটা হয়নি। তৃতীয়ত, অন্যের দ্বারা জোরপূর্বক অবৈধ উপায়ে দখল গ্রহণ। এই 3 উপায়ে সত্যটা মানুষ হারাতে পারে, যে দখলও হারিয়ে যেতে পারে। 4 নম্বর, দেওয়ানি আদালতে মোকদ্দমা দায়ের। কিভাবে দেওয়ানি আদালতে মোকদ্দমা দায়ের করতে হবে? 8 ধারা মতে স্থাবর সম্পত্তিতে দখল পাবার হকদার ব্যক্তি তার সত্ত্বের দলিলাদি বিজ্ঞ আদালতে দাখিল পূর্বক, সে যে মালিক তার তো দলিল আছে বা তার রেকর্ড আছে, রেকর্ড মূল্যে মালিক, দলিল মূল্যে মালিক, বা সে উত্তরাধিকার সূত্রে মালিক, যে মূল্যে মালিক হোক না, তার একটা না একটা কি আছে, ডকুমেন্ট আছে, দলিল আছে। তা পুনরুদ্ধারের জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইন, এখানে সুনির্দিষ্ট শব্দটা ছুটে গেছে, সুনির্দিষ্ট প্রতিকার আইন 1878 এর 8 ধারার বিধান মতে দেওয়ানি কার্যবিধি অনুযায়ী আর্জি দাখিলের মাধ্যমে মোকদ্দমা দায়ের করতে পারবেন। তাহলে মোকদ্দমা দায়ের করা হলো। এবার অত্র ধারার মোকদ্দমা দায়েরের তামাদির মেয়াদ। তামাদি আইন 1908 এর প্রথম তফসিলের 142 অনুচ্ছেদের বিধান মতে বেদখলের 12 বছরের মধ্যে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 এর 8 ধারায় বিধান মতে মোকদ্দমা দায়ের করতে হবে। এখানে আপনারা সংক্ষিপ্ত ভাবে লিখতে পারেন 8, 12, 42।
এখানে লিখে নেন 8 12 42। এই জায়গায় 8 12 42 বলতে 8 ধারায় 12 বছর, 142 অনুচ্ছেদ। অত্র ধারার দায়েরকৃত মোকদ্দমার ফলাফল, এই ধারায় মামলা দায়ের করলে মোকদ্দমার ফলাফল কি হবে? এই আইনের 8 ধারা বিধান মতে দায়েরকৃত মোকদ্দমায় বিজ্ঞ আদালত শুধুমাত্র পক্ষগণের সত্য বিশেষভাবে বিবেচনায় নেবেন। উভয় পক্ষের মাধ্যমে আগত সাক্ষ্য প্রমাণের সত্য বিষয়ে বাদীর দলিলাদি সঠিক মর্মে প্রমাণ করতে সক্ষম হলে বিজ্ঞ আদালত বাদীর অনুকূলে রায় প্রদানপূর্বক ডিক্রি প্রস্তুতের নির্দেশ দিবেন। উক্ত ডিক্রির ভিত্তিতে অপর পক্ষ ডিক্রিদার পক্ষকে নালিশি সম্পত্তি দখল বুঝিয়ে না দিলে ডিক্রিদার পক্ষ দেওয়ানি কার্যবিধি 1908-এর 21 আদেশের বিধান মতে জারি কার্যক্রমের মাধ্যমে তা পুনরুদ্ধার করতে পারবেন। তো ডিক্রি পাওয়ার পরে জারি মামলার মাধ্যমে সেই ডিক্রি মতে কার্য সম্পাদন করে নেওয়া যাবে, অর্থাৎ ডিক্রিটা বাস্তবায়ন করার বিষয় হচ্ছে ডিক্রি জারি। বাস্তবে অবশ্য পারিবারিক মামলার ক্ষেত্রে ডিক্রি জারি না করে মূল মামলাতে দরখাস্ত দিয়েও টাকা তুলে নেওয়া যেতে পারে, অর্থাৎ রিমেডি পাওয়া যেতে পারে। আবার অনেক অপর মামলাতে মূল মামলায় ডিক্রি পাওয়ার পরে অ্যাডভোকেট কমিশনার নিয়োগের মাধ্যমে সেইটা আবেদন করলে জারি না করেও অনেক সময় দখল পাওয়া যেতে পারে। এক এক কোর্টে এক এক প্র্যাকটিস থাকে। অ্যাডভোকেট কমিশন ডিক্রি জারির পরেও করা যায়, আগেও করা যায়। অত্র ধারা মতে প্রাপ্ত ডিক্রির বিরুদ্ধে প্রতিকার। তাহলে ডিক্রি পেল, প্রতিকার কি? দেখেন সিরিয়ালে কন্টিনিউয়াসলি একটা বিষয় দেখেছে 8 ধারায় কি হবে, মামলা করার আগে কি কি বিষয় আছে, মামলা করার পরে, মামলা করার সময়, সবগুলোই এখানে দেওয়া আছে। এই আইনের 8 ধারা বিধান মতে দায়েরকৃত মোকদ্দমা প্রাপ্ত ডিক্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ আপিল দায়ের করতে পারবেন। যেহেতু 8 ধারা বড় একটা মামলা, বড় মামলার ডিক্রি হলে নিশ্চয় আপিল করা যাবে। এই হয়ে গেল 7টা পয়েন্টে 8 ধারার বিধান। এবার 9 ধারার বিধান আমরা দেখব। 9 ধারার বিধান মতে আইনগত পন্থা বা বৈধ উপায় ব্যতীত কোনো স্থাবর সম্পত্তি হতে দখলচ্যুত ব্যক্তি সম্পত্তিতে তার কোনো সত্ত্ব থাক বা না থাক, তাহলে সত্ত্বর কোনো বিষয় এখানে নাই, টাইটেলের বিষয়ে কে মালিক সেটা যায় আসে না। উক্ত সম্পত্তি দখল উদ্ধারের জন্য মোকদ্দমা দায়েরের মাধ্যমে তা উদ্ধার করতে পারবে। 6 মাসের মধ্যে যদি কেউ কোনো সম্পত্তিতে দখলে থাকে তাহলে বেআইনিভাবে তাকে উচ্ছেদ করা যাবে না, এবং কেউ যদি তাকে বেআইনিভাবে উচ্ছেদ করে ফেলে, এমনকি সম্পত্তির যদি মালিকও এসে উচ্ছেদ করে, তবুও সে দখল ফিরিয়ে নেওয়ার জন্য 9 ধারায় মামলা করতে পারবে। আদালত দেখবে না কে মালিক, সে দখলে ছিল তাকেই দখল ফিরিয়ে দেন, এটা বলবে। অত্র ধারার মূল বক্তব্য হলো দখলদারি দখলে থাকবেন। হ্যাঁ, শহীদ ভাই বলেন কি বলছেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এখানে যদি দখলের বৈধতাই না থাকে, আহ, মানে আমার প্রশ্ন যেটা আসছে যে দখল যে কেউ আছে তার যদি বৈধতাই না থাকে তাহলে আহ সেক্ষেত্রে কি হবে তাহলে? দখলের বৈধতা যদি না থাকে তবুও 9 ধারায় মামলা করলে বাদীর পক্ষে ডিক্রি যাবে। মনে করেন আপনার সম্পত্তি, মনে করেন আপনার একটা স্থাবর সম্পত্তি আমি জোর করে দখল করে নিয়েছি। আমি জোর করে দখল করে নিয়েছি, 5 মাস ধরে দখল করে আছি, আপনি কিছু করলেন না। 5 মাস পরে আমাকে জোর করে সরিয়ে দিলেন। আপনার সম্পত্তি আমি দখল করে আছি, 5 মাস ধরে দখল করলাম, দখল ভোগ করার পরে 5 মাস পরে আপনি আমাকে জোর করে আবার সরিয়ে দিলেন। আমি আপনার বিরুদ্ধে 9 ধারায় মামলা করলে আমার পক্ষে ডিক্রি আসবে। কারণ আমি আপনাকে জোর করে সরিয়ে দিয়ে আমি দখল নিয়েছি, আমি একটা ভুল করেছি, ওই সময় আপনি কোর্টের শরণাপন্ন হননি। হ্যাঁ, আপনি তখন 9 ধারায় মামলা করতে যেতে পারতেন, কিন্তু আপনি যাননি। আমি 5 মাস ধরে আছি, এখন আমি কোর্টে আগে মামলা করেছি 9 ধারায়, আপনি কোর্টে যাওয়ার আগেই। এখন কোর্ট দেখবে আমি বিগত 6 মাসের মধ্যে দখলে ছিলাম কিনা, দেখবে হ্যাঁ দখলে ছিল, আমি দখল প্রমাণ করে দেব। আপনার জমির মালিক সেটা 9 ধারায় বলার সুযোগই নাই। এখন আমি মামলা করলাম 9 ধারায়, আমি ডিক্রি পেয়ে গেলাম, এখন আপনি এই ডিক্রির বিরুদ্ধে কি করতে পারেন? 8 ধারায় যেতে পারেন। 8 ধারায় আপনি মামলা করতে পারবেন। 8 ধারায় মামলা করলে আপনি 8 ধারায় যখন সত্য দখল সহ ডিক্রি পাবেন, তখন আবার আমাকে এই 9 ধারার ডিক্রিটা বাতিল হয়ে যাবে অটোমেটিক। বুঝতে পেরেছেন বিষয়টা?
হ্যাঁ, জি, ক্লিয়ার। থ্যাংক ইউ। নয় নয় ধারার উদ্দেশ্য হচ্ছে ফৌজদারি কার্যবিধির 144, 145 ধারায় যে মামলাগুলো হয়, বিশেষ করে 145, জমি স্থাবর সম্পত্তি নিয়ে যদি কোনো শান্তি ভঙ্গের আশঙ্কা দেখা দেয়, ফৌজদারি কার্যবিধির 145 ধারায় স্থাবর সম্পত্তির একটা স্থিতি অবস্থা বজায় রাখার জন্য অনেকটা ইনজাংশনও বলে। তো এই ইনজাংশন নেওয়ার জন্য কি করা হয়, মামলা করা হয় 145 ধারায়। কোথায়? অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অর্থাৎ নির্বাহী কোর্টে। তো ওইটারই বিকল্প হচ্ছে নয় ধারা, বা নয় ধারার বিকল্প হচ্ছে ওইটা। দুইটাই করা যেতে পারে। কেউ যদি মনে করে 145 ধারায় মামলা করবে ফৌজদারি কার্যবিধির, তাও করবে। আবার যদি মনে করে নয় ধারাও মামলা করবে, তাই করবে। দুইটারই উদ্দেশ্য কে দখলে ছিল, কে মালিক, সেটা দেখবে না। এখন আমি 5 মাস ধরে দখলে ছিলাম, তার মানে কোর্ট ধরে নেবে এটা আমারই মালিক, এটা আমি মালিক। এখন আমি দখলে থাকলাম, প্রথম যে মাসে আমি উঠলাম, মনে করেন আমি ফেব্রুয়ারি মাসে আপনার থেকে দখল নিয়ে নিয়েছি জোর করে, আপনি 9 ধারায় মামলা করলেন না কেন? তখন কোর্ট বলবে আপনি দেরি করেছেন, আমি আগে মামলা করেছি যেহেতু। তখন আমি, আপনি যখনই বারবার দেখাবেন যে এই, আমি মালিক, এখানে 9 ধারায় মালিকানা কার দেখার কোনো সুযোগই নাই। মানে 9 ধারা ছোট একটা মামলা, কে মালিক ছিল তাকে দখল বুঝিয়ে দেওয়া। এখন আপনার জন্য সেটা কোর্ট বলবে যে আপনি 5 মাস ধরে উনি দখলে আছেন, আপনি এসে উনাকে কেন জোর করে দখল উদ্ধার করে দিচ্ছেন, দখল থেকে সরিয়ে দিচ্ছেন? প্রয়োজনে আপনি 9 ধারায় মামলা করতে পারতেন। অর্থাৎ 9 ধারা বা 145 ধারার উদ্দেশ্য হচ্ছে কেউ যেন জোর করে আইন হাতে তুলে নিয়ে স্থাবর সম্পত্তি থেকে কাউকে সরিয়ে না দেয়। তার মানে আইন ভঙ্গ যেন না করে, ইনস্ট্যান্ট একটা রিমিডি দেওয়া, ব্যথা হচ্ছে ব্যথার একটা ওষুধ খাইয়ে দেওয়া। 9 ধারা এবং 145 ধারা এরকমই। বুঝতে পেরেছেন? তাহলে অত্র ধারার মূল বক্তব্য হলো দখলদারি দখলে থাকবেন, দখল যিনি ছিলেন তিনি দখলে থাকবেন, যিনি মানে বেআইনিভাবে দখলচ্যুত করা হলো সঙ্গে সঙ্গে 9 ধারায় মামলা করতে পারবেন। কেউ যদি মনে করে আমি 9 ধারায় মামলা করব না, আমি 8 ধারাতেই যাব, সমস্যা নেই, 8 ধারাতেও করা যায়। কাউকে তার, এখানে একটা বিষয় বলে রাখি, 8 ধারা মানে হচ্ছে 9 ধারায় আপনি যেটা প্রতিকার পাবেন, 9 ধারার বিষয়টাও কিন্তু 8 ধারার মধ্যে লুকায়িত আছে। মানে 8 ধারা সমান সমান 8+9, দুইটাই, অর্থাৎ টাইটেল প্লাস পজেশন। 8 ধারায় সত্ত্ব এবং দখল দুইটা বিষয় আসে। 9 ধারায় সত্ত্ব বা টাইটেল আসে না, শুধু দখলের বিষয়টা আসে। দখলে ছিল কিনা, হ্যাঁ ছিল, তাকে দিয়ে দাও। মালিক কিনা সেটা দেখবে না। কাউকে তার সত্ত্ব দখলীয় সম্পত্তি হতে বেদখল বা উচ্ছেদ বা তাড়ানো হলে তিনি যেন তার পেশি শক্তির বলে, একটু আগে যেটা বলছিলাম, আইন যেন হাতে তুলে না নেয়, জোর করে পেশি শক্তি, গুন্ডা পান্ডা, লাঠিয়াল বাহিনী দিয়ে যেন কি না করে, সরিয়ে না দেয়। আইন নিজের হাতে তুলে নিয়ে তার দখল পুনরুদ্ধারের জন্য কোনো বেআইনি পদক্ষেপ গ্রহণ না করে। বেআইনি পদক্ষেপ করলে তো ফৌজদারি মামলাও হয়ে যেতে পারে, পেনাল কোড অনুসারেও তো মামলা হতে পারে। মারামারি হলো, মারামারি করলে পেনাল কোডে মামলা হতে পারে। মামলা যেন শান্তিভঙ্গ, এগুলো যেন রোধ করা যায়, মামলা যেন না হয়, এই কারণেই ফৌজদারি কেউ যেন অপরাধ না করে, তাই 9 ধারায় একটা ছোট্ট এবং খুব ফাস্ট রিমেডি দেওয়া হয়। এতে শান্তিভঙ্গের আশঙ্কা সৃষ্টি সহ ফৌজদারি অপরাধের সম্ভাবনা আছে। আবারও বলছি, এতে শান্তিভঙ্গের আশঙ্কা সৃষ্টি সহ ফৌজদারি অপরাধের সম্ভাবনা আছে। এই কারণে 9 ধারা নিয়ে আসা হয়। স্থাবর সম্পত্তি বিষয়ে শান্তিভঙ্গ প্রতিরোধকল্পে বিজ্ঞ আদালতের মাধ্যমে আপাতত শান্তিপূর্ণ সমাধান প্রদান করে অত্র ধারাটির অন্যতম প্রধান উদ্দেশ্য। এবার আশা করি আরো বোঝা যাচ্ছে বিষয়টা, যেটা ভাই প্রশ্ন করছিলেন আরো ক্লিয়ার হচ্ছে ওনার। অত্র ধারাটির বিবেচ্য বিষয়সমূহ নিম্নে আলোকপাত করা হলো। তাহলে আমি 9 ধারার একটু সূচনা দিলাম, একটু এট এ গ্ল্যান্স 9 ধারার বক্তব্যটা বোঝানোর চেষ্টা করলাম। এবার 9 ধারার মামলা করার আগের বিষয়, মামলা করলে কি হবে, কতদিন তামাদির মেয়াদ, এবং মামলা করার পর রিমেডি কি, এগুলো আলোচনা করছি। 9 ধারার A to Z এবার আলোচনা করব। অত্র ধারা মতে যিনি মোকদ্দমা দায়ের করতে পারবেন, অত্র ধারা মতে কার মোকদ্দমা দায়ের করার অধিকার সৃষ্টি হয়, এখানে অধিকারী আছে, দীর্ঘইকার কেটে যাবে, অধিকার সৃষ্টি হয়, তা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দখলচ্যুত কালে যিনি বস্তুত দখলে ছিলেন কেবল তিনি মামলা করতে পারবেন।
কোনো ব্যক্তি অপর ব্যক্তির পক্ষে কোনো সম্পত্তি দেখাশোনা করার জন্য নিয়োগ পেয়ে পরবর্তীতে উক্ত সম্পত্তি দখল বেআইনি হবার দরুন দখলচ্যুত হলে তিনি অত্র ধারায় মোকদ্দমা দায়েরের সুযোগ পাবেন না। দেখেন, কোনো ব্যক্তি অপর ব্যক্তির পক্ষে কোনো সম্পত্তি দেখাশোনা করার জন্য নিয়োগ পেয়ে থাকলে এখন ম্যানেজার মামলা করতে পারবে না। কারণ কার পক্ষে যদি সে দেখাশোনা করতো, দেখাশোনা করা এক জিনিস আর দখলে থাকা এক জিনিস, এই কারণে এখানে একটা ব্যতিক্রম আছে। পত্র ধারার দায়েরকৃত মোকদ্দমায় আদালতের বিবেচ্য বিষয়সমূহ আদালত কি কি দেখবেন সেটা আমরা দেখে নিই। পত্র ধারায় আনীত মোকদ্দমায় বাদীকে নিম্নলিখিত বিষয়সমূহ প্রমাণ করতে হবে: নালিশি স্থাবর সম্পত্তিটি বাদীর দখলে ছিল কিনা, যিনি মামলা করছেন তার দখলে ছিল কিনা। বাদীর দখলে ছিল এটা প্রমাণ করলে মামলায় ডিক্রি পেয়ে যাবে। বাদীর সম্মতি ব্যতীত জোরপূর্বক বেদখল করা হয়েছে কিনা, দখলে ছিল তাকে জোর করে বেদখল করা হয়েছে কিনা। অর্থাৎ দখল এবং বেদখল দুইটা প্রমাণ করতে হবে। আমি আগে দখলে ছিলাম, ইওর অনার, এখন আমি দখলে নাই। কেন নাই? কারণ বিবাদী আমাকে বেদখল করেছে। তাহলে আমি বাদী দখলে ছিলাম, রিসেন্টলি আমাকে বেদখল করা হয়েছে। 6 মাসের মধ্যে মামলা করতে হয় যেহেতু, তাই রিসেন্টলি শব্দটা প্রযোজ্য। শুধুমাত্র দখল বিবেচ্য, তাই সত্য অনুসন্ধান বা প্রমাণের প্রয়োজন নেই। শুধু দখল কার ছিল, বাদীর দখল ছিল কিনা 6 মাসের মধ্যে এবং তাকে বেদখল করা হয়েছে কিনা সেটাই দেখবে, এটার মালিককে সেটা দেখবে না। আমাদের মেয়াদের মধ্যে মোকদ্দমা আনয়ন করা হয়েছিল কিনা, 9 ধারায় 6 মাসের মধ্যে মামলা করতে হবে। 6 মাসের মধ্যে মামলা করা হয়েছে কিনা, তামাদির মেয়াদের মধ্যে মামলা করা হয়েছে কিনা, মামলাটি তামাদিতে বারিত হয়েছে কিনা সেটা দেখবে। দেওয়ানি আদালতে মোকদ্দমা দায়ের, এটা দেওয়ানি আদালতে দায়ের করতে হবে। স্থাবর সম্পত্তিতে দখল পাবার হকদার ব্যক্তি তার দখলের প্রমাণাদি বিজ্ঞ আদালতে, এখানে দখলের প্রমাণাদির কথা বলা হচ্ছে, এবং এই দলিলগুলো দাখিলপূর্বক তা পুনরুদ্ধারের জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 9 ধারা বিধান মতে দেওয়ানি কার্যবিধি অনুযায়ী আর্জি দাখিলের মাধ্যমে মোকদ্দমা দায়ের করতে হবে। আর্জি কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুসারে হয় না। আর্জি দাখিল করতে হবে দেওয়ানি কার্যবিধি বা সিপিসি অনুসারে। সিপিসিতেই বলা আছে কিভাবে আর্জি দাখিল করতে হবে, পেন প্লেন্ট কিভাবে দাখিল করতে হবে সেটা বলা আছে। অর্থাৎ বাদীর আর্জি কিভাবে দাখিল করতে হয়, আর্জিতে কি কি থাকবে, সবগুলোই সিপিসির আদেশের মধ্যে আমরা পাবো। পত্র ধারার মোকদ্দমা দায়েরে তামাদির মেয়াদ, একটু আগে বললাম প্রথম তফসিলের 3 অনুচ্ছেদে 6 মাস, বেদখলে 6 মাসের মধ্যে মোকদ্দমা দায়ের করতে হবে। এখানে আপনারা লিখে নিতে পারেন 369। 369 মানে 3 অনুচ্ছেদে 6 মাস 9 ধারা। 369, 3 অনুচ্ছেদ, 6 মাস 9 ধারা। অত্র ধারায় দায়েরকৃত মোকদ্দমার ফলাফল, 9 ধারার বিধান মতে দায়েরকৃত মোকদ্দমা বিজ্ঞ আদালত শুধুমাত্র পক্ষগণের দখল বিশেষভাবে বিবেচনায় নিবেন। উভয় পক্ষের মাধ্যমে আগত সাক্ষ্য প্রমাণে দখল বিষয়ে বাদীর দখলাদি সঠিক মর্মে বাদী প্রমাণ করতে সক্ষম হলে, শুধুমাত্র দখল, সত্যের কথা আসছেই না, বিজ্ঞ আদালত বাদীর অনুকূলে রায় প্রদানপূর্বক ডিক্রি প্রস্তুতের নির্দেশনা দিবেন। আর রায় বা আদেশ কিন্তু জজ সাহেব নিজেই লেখেন, কিন্তু ডিক্রি সেরেস্তায় লেখা হয়। রায় অনুসারে ডিক্রিদার সেরেস্তায় বসে কিন্তু ডিক্রিটা লেখেন। আগে রায় হয় বা অর্ডার হয়, অর্ডারের পরে ডিক্রি হয়। অত্র ডিক্রির ভিত্তিতে অপরপক্ষ ডিক্রিদার পক্ষকে বিবাদী সম্পত্তি, নালিশি সম্পত্তির দখল বুঝিয়ে না দিলে আগের মতোই কি করতে হবে, 21 আদেশের বিধান মতে জারি কার্যক্রমের মাধ্যমে, অর্থাৎ জারি মামলা করে দখল ফিরে পাওয়ার ব্যবস্থা করা যাবে। অর্থাৎ ডিক্রির বাস্তবায়নটাই হচ্ছে জারি মামলা বা এক্সিকিউশন শুট। এক্সিকিউশন শুট মানে জারি কার্যক্রম বা জারি মামলা। পত্র ধারা মতে প্রাপ্ত ডিক্রি ও আদেশের বিরুদ্ধে প্রতিকার কি, এইটার কোনো আপিল করার বিধান নাই। সংক্ষুব্ধ পক্ষ আপিল বা রিভিউ দায়ের করতে পারবে না। তবে এমন ডিক্রির বিরুদ্ধে মহামান্য হাইকোর্ট বিভাগে রিভিশন দায়ের করা যাবে। মনে রাখবেন, বড় যে মামলা, 8 ধারায় বড় মামলা, আপিল রিভিউ দুইটাই চলে। আর ছোট 9 ধারায় ছোট মামলা, ছোট মামলায় কি চলবে না, আপিল বা রিভিউ চলবে না, তবে রিভিশন চলবে হাইকোর্টে। আবার অত্র
ধারার বিধান মতে দায়েরকৃত মোকদ্দমা প্রাপ্ত কোনো আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ জেলা জজ আদালত বা মহামান্য হাইকোর্ট বিভাগে রিভিশন দায়ের করা যাবে। তাহলে রিভিশন হাইকোর্টে করা যাবে, আবার রিভিশন জেলা জজে করা যাবে। ডিক্রি যদি হয় তাহলে মাস্ট হাইকোর্টে যেতে হবে, মহামান্য হাইকোর্ট ছাড়া ডিক্রির বিরুদ্ধে রিভিশন করা যাবে না, জেলা জজেও করা যাবে না। তবে আদেশ হলে জেলা জজে বা হাইকোর্টে যে কোনো এক জায়গায় করলে চলবে, এইটা যিনি রিভিশন করতে চাচ্ছেন তার চয়েস। সরকার কর্তৃক দখলচ্যুত, সরকার যদি কাউকে দখল করে দেয় 9 ধারায় মামলা করার বিধান নাই। আমরা জানি এমসিকিউ অনেকবার এই প্রশ্নটা এসেছে যে 9 ধারায় সরকারের বিরুদ্ধে মামলা করা যায় না, এই কথা এখানে লেখা আছে। 145 ধারায় মামলা, 9 ধারার বিধান মতে মোকদ্দমা দায়েরের পূর্বে বা পরে 9 ধারায় মামলা করেছি বা এখনো করিনি, 9 ধারায় মামলা করার আগে 145 ধারায় মামলা করা যাবে, একই বিষয়ে একই পক্ষদের মধ্যে মামলা চলবে, কোনো সমস্যা নেই। আবার 9 ধারায় মামলা করার পরেও 145 ধারায় জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়েরের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নেই, মানে মামলা করা যাবে। 9 ধারার আগে 145 ধারায় মামলা করা যাবে, বা 9 ধারার পরেও 145 ধারায় মামলা করা যাবে। অর্থাৎ 9 ধারার সাথে 145 ধারার রেস জুডিকাটা বা দোবারা দোষ নীতি আসবে না, প্রযোজ্য হবে না। কারণ এটা একটা ফৌজদারি রেমেডি, আর ওইটা হচ্ছে সিভিল রেমেডি। তাছাড়া সুনির্দিষ্ট প্রতিকার আইন 145 ধারায় যদিও এটা ফৌজদারি বলা যায় না, এইটাকে বলা হয় হচ্ছে কোয়াসি কোয়াসি সিভিল ম্যাটার্স, অর্থাৎ না ফৌজদারি না সিভিল, যেহেতু ফৌজদারি কার্যবিধি অনুসারে হচ্ছে, তাই অনেকটা আমরা সিভিলের সাথে এটার কন্ট্রাডিক্টরি তৈরি হয় না, অর্থাৎ রেজ জুডিকাটার বিধানটা এখানে কার্যকর হবে না। 9 ধারা বিধান মতে দায়েরকৃত মোকদ্দমায় বাদী পরাজিত হয়ে একই বিষয়বস্তু বা স্থাবর সম্পত্তি বিষয়ে পুনরায় 8 ধারায় সত্যের ভিত্তিতে মোকদ্দমা দায়ের করতে পারবে। এখন যদি 9 ধারায় মামলা করে বাদী পরাজিত হয়, কোনো কারণে ডিক্রি পেল না, মামলা পরিচালনা করতে ব্যর্থতা বা প্রমাণে ব্যর্থতা, বা 6 মাস পরে আসছে, নানান কারণে মামলা ফেল করতে পারে, ডিক্রি দেওয়া যেতে নাও পারে। আদালত যখন ডিক্রি দিবে না, সে কি করতে পারে, 8 ধারাতেও তার যদি সত্যও থাকে, তাহলে যেহেতু তার শর্ত আছে, 8 ধারাতে আবার মামলা করে দিতে পারে। 8, 142 একসাথে অনেক সময় মামলা হয়। 142 আমরা একটু পরেই দ্বিতীয় টপিকে পড়বো, তখন আমরা বিষয়টি বুঝবো। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ও 9 ধারার মধ্যে পার্থক্য, 2 নম্বর প্রশ্ন। আমরা একটু আগেই এই যে পুরো বিষয়টা পড়েছি, নিচে আমরা বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়, বৈসাদৃশ্য আমরা এখন পড়ব। তো প্রথমে ধারার শিরোনাম, শিরোনাম হচ্ছে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার। 8 ধারা এই কথা বলা আছে, ইংলিশটা একটু ব্র্যাকেটে দিয়ে দিলে ভালো হয়, রিকভারি অফ স্পেসিফিক ইমুভেবল প্রপার্টি, এইটা হচ্ছে 8 ধারার শিরোনাম। 9 ধারার শিরোনামটা কি অপরপক্ষে, স্থাবর সম্পত্তি দখলচ্যুত ব্যক্তি কর্তৃক মোকদ্দমা, শুট বাই পার্সন ডিসপোজেসড অফ ইমুভেবল প্রপার্টি। উদ্দেশ্য এগুলো আপনারা পড়ে নেবেন, কারণ 8 এবং 9 ধারা খুব দ্রুতই, যেহেতু একটু আগে যেহেতু পড়েছি, তবে এগুলো পড়লে আপনাদের একই রিপিটেশন আছে। একটু আগেই যে 8 এবং 9 ধারার বিধান পড়েছি, সেই প্রশ্নটা আসলে এটা আসবে না, এটা আসলে ওইটা আসবে না। কোর্ট ফিটা নতুন পয়েন্ট, এটা পড়ে দিই। 8 ধারা বিধান অনুসারে মোকদ্দমা দায়ের করতে নালিশি সম্পত্তির মূল্যানুসারে, মূল্যানুসারে মানে অ্যাডভোলোরাম কোর্ট ফি প্রদান করতে হবে। অ্যাডভোলোরাম শব্দের অর্থ অ্যাকর্ডিং টু দা ভ্যালু বা ইন অ্যাকর্ডিয়েন্স উইথ ভ্যালু, মূল্যের অনুপাতে। কিন্তু 9 ধারা বিধান মতে মোকদ্দমা দায়েরে অ্যাডভোলোরাম কোর্ট ফির অর্ধেক প্রদান করতে হয়, অর্থাৎ হাফ দিতে হয়, আর 8 ধারায় ফুল দিতে হয়। 9 ধারার রেজ জুডিকাটা নীতি, 8 ধারার মোকদ্দমা দায়েরের ক্ষেত্রে রেজ জুডিকাটা নীতি প্রযোজ্য, কিন্তু 9 ধারায় মোকদ্দমা দায়েরের ক্ষেত্রে রেজ জুডিকাটা নীতি কিন্তু প্রযোজ্য না। সরকারের বিরুদ্ধে 8 ধারায় সরকারের বিরুদ্ধে মামলা করা যাবে, 9 ধারায় করা যাবে না। কোন ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারার আওতায় মোকদ্দমা রুজু করা যায়, আমরা একটু আগেই পড়েছি 9 ধারার রুজুর যে বিধানটা। জাস্ট এখানে 4টা পয়েন্ট আছে। নালিশি স্থাবর সম্পত্তি হতে বাদী দখলচ্যুত হয়েছে, বাদীর
সম্পত্তি ব্যতীত জোরপূর্বক বেদখল করা হলে, বেআইনিভাবে বাদীকে বেদখল করা হলে এবং তামাদি মেয়াদের মধ্যে মামলা করা হলে। এই 4টা পয়েন্ট লিখলেই হয়ে যাবে, 2 বা 3 নম্বরের জন্য আসতে পারে। 9 ধারা মোকদ্দমা দায়েরের সুবিধা কি পড়ে নিবেন, খুবই সহজ ভাষায় লেখা আছে, বুঝতে না পারলে নক করবেন হোয়াটসঅ্যাপে। কাহার বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায় মোকদ্দমা করা যায় না? দেখেন, এমসিকিউ প্রশ্ন রিটেনে চলে আসছে। তো এইভাবে যদি প্রশ্ন আসে লিখতে হবে, যার বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায় মোকদ্দমা করা যায় না। তাহলে কাহার থেকে যার, এখানে সাধু ভাষায় করেছে কাহার, আমরা সাধু ভাষায় করব না, আমরা চলিত ভাষায় যার, যাহার না দিয়ে যার, সাধু চলিত মিশ্রণ করব না। চলিত ভাষাতেই লিখার অভ্যাস থাকলে চলিত ভাষাতে লেখা উচিত। সাধু সাধু ভাষাতে লিখার আমি পরামর্শ দিব না, কারণ আমার পুরো নোটটি চলিত ভাষায় লেখা। সরকার দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে যে কোনো স্থাবর সম্পত্তি ক্ষতিপূরণের বিনিময়ে অধিগ্রহণ ও হুকুম দখল করতে পারে। যা স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল দখল আইন 2017 এর বিধানাবলী দ্বারা নিয়ন্ত্রিত। অ্যাকুইজিশন অর্থাৎ সরকার যে কারো সম্পত্তি, যে কোনো ব্যক্তির প্রাইভেট প্রপার্টি কি করতে পারে, অ্যাকিউয়ার করতে পারে, করে যে কোনো কাজ করতে পারে। তো সেটার বিনিময়ে নিশ্চয় কি দিবে, ক্ষতিপূরণ দিবে। কেউ যদি বলে যে আমি এটা দিব না, তাহলে জোর করেও কিন্তু সরকার কাউকে কি করে দিতে পারে, উচ্ছেদ করে দিতে পারে, নোটিশ দিবে যে আপনি এতদিনের মধ্যে এটা সরিয়ে নেন, আপনার জায়গা বা আপনার ভবন আছে এটা সরিয়ে নেন। যদি সরিয়ে না নেওয়া হয়, বুলডোজার দিয়ে ভেঙে উচ্ছেদ করে দিবে। কারণ সরকারের যদি কোনো প্রজেক্টের জন্য সম্পত্তি দরকার হয়, বিশেষ করে রাস্তা, ফ্লাইওভার বা রাস্তা বড় করা, রেল লাইন স্থাপন করা, এই ধরনের, অনেক ক্ষেত্রে আবার সেতু নির্মাণের জন্য দুই পাশের অনেক জায়গা অধিগ্রহণ করা লাগে। তো যে কোনো প্রয়োজনে যদি সরকার অধিগ্রহণ করে বা অ্যাকুইজিশন করে, সেক্ষেত্রে সরকারের বিরুদ্ধে 9 ধারায় মামলা করা যাবে না। আবার সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 9 ধারা স্পষ্ট বলা আছে যে কোনো স্থাবর সম্পত্তি হতে সরকার কর্তৃক দখলচ্যুত ব্যক্তি কর্তৃক সম্পত্তিটির দখল উদ্ধারের জন্য সরকারের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করতে পারবে না। এখন যদি এরকম হয় যে অধিগ্রহণের যে পদ্ধতি আছে, সে পদ্ধতিতে সরকার কারো সম্পত্তি নিচ্ছেন এবং তার বিনিময়ে তাকে ক্ষতিপূরণ বা টাকা পয়সা দেওয়া হচ্ছে, যদি এরকম হয়, তাহলে টাকা পয়সা নিয়ে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ, সরকারের বিরুদ্ধে আর মামলা করে লাভ নাই। আর যদি টাকা পয়সা না দিয়ে অধিগ্রহণ করা হয়, অর্থাৎ জোর করে নিয়ে নেওয়া হচ্ছে, তাহলে বুঝতে হবে হয়তোবা সরকারের পক্ষে কেউ এটা করছে, দুর্নীতি করছে। কারণ সরকার অধিগ্রহণ করার সময় নিশ্চয়ই ক্ষতিপূরণ দিবেন। আর যদি সরকারের খাস সম্পত্তি হয়, সরকারের খাস সম্পত্তিতে আপনি যদি জোর করে ভোগ দখল করে থাকেন, তাহলে সেখানে আবার আপনাকে জোর করেই তুলে দিবে সরকার। সেক্ষেত্রে যদি আপনি মামলা করতে চান সরকারের বিরুদ্ধে, তাহলে 9 ধারায় মামলা করার সুযোগ নেই, তবে 8 ধারায় সরকারের বিরুদ্ধে মামলা করা যেতে পারে। 8 ধারায় আপনি মামলা করেন, করে প্রমাণ করেন যে এই সম্পত্তির প্রকৃত মালিক আপনি, এটা খাস সম্পত্তি না বা এটা ক তফসিল সম্পত্তি না, মানে সরকারের সম্পত্তি না। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায় মোকদ্দমার প্রদত্ত ডিক্রির বিরুদ্ধে প্রতিকার কি, এটা আমরা পড়েছি, এটা পড়ে নিলেই হয়ে গেল। এরপরে প্রবলেমেটিক প্রশ্ন, এক খণ্ড জমির মালিক, কিন্তু জরিপ কর্মচারীদের ভুলে ওই জমি এর নামে রেকর্ড হয়েছে। তাহলে হচ্ছে মালিক, রেকর্ড হয়ে গেছে এর, মনে করেন RS রেকর্ডে এর নাম চলে আসছে, এর নামই আসেনি, এবং সে সুযোগে ওই জমি থেকে কে বেদখল করে। ক বলছে আমি যেহেতু রেকর্ডের মালিক, আমাকে দিয়ে দাও। এখন কি মূলে সে RS তফসিলে এর নাম আসলো, সরি RS রেকর্ড বা খতিয়ানে নাম আসলো এর, সেটার কোনো নির্দিষ্ট কি নাই, সূত্র নাই। অর্থাৎ এসে রেকর্ডে তার যদি নাম থাকতো তাহলে হতো, আর সে ক্রয় সূত্রে কিনেছে, কেনার পর খারিজ করেছে, তারপর জরিপে এসে ক্রয় সূত্রে যেহেতু মালিক হয়েছিল বা তাকে দান করা হয়েছিল, অর্থাৎ কোনো দলিল ব্যাখ্যা কোনো কিছু যদি না
থাকে, তাহলে উড়ে এসে যদি কেউ খতিয়ানে নাম জুড়ে বসে, তাহলে কিন্তু সেটা আলটিমেটলি টিকবে না, কারণ সেটা ভুল বা যোগসাজশ বা প্রতারণার মাধ্যমে হয়েছে, এটা ধরে নিতে হবে। তাহলে ক এর প্রতিকার কি? এটা হচ্ছে জিজ্ঞাসিত বিষয় এবং সংশ্লিষ্ট বিধানাবলী উল্লেখপূর্বক যুক্তিসহ আলোচনা করুন। তো যথারীতি তথ্যসমূহ বা বিচার বা ঘটনা, 2 নম্বরে বিচার্য বিষয় বা জিজ্ঞাসিত বিষয়, 3 নম্বরে ক এর প্রাসঙ্গিক প্রতিকার। এখানে আমরা অন্য আইনে যেমন দেখেছি প্রাসঙ্গিক আইন, তো প্রাসঙ্গিক আইন না বলে ক এর প্রতিকার ডিরেক্ট আমরা বলে আইন এবং প্রতিকার একসাথে এখানে আলোচনা করে দিব, মানে সিদ্ধান্তটা এখানেই থাকবে। যেহেতু প্রতিকার চেয়েছে, আমরা প্রতিকার বলে পয়েন্ট আউট করেছি। তো আলোচ্য প্রশ্নে ক এর আইনগত প্রতিকার সম্পর্কে যে স্পষ্ট ধারণা পাওয়া যায় তা নিম্নরূপ। 3টা প্রতিকার আছে। ক 3 কাজ করতে পারবেন। প্রথমত, ক সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারার বিধান অনুসারে উক্ত সম্পত্তির দখল উদ্ধারের জন্য খ এর বিরুদ্ধে মোকদ্দমা দায়েরের মাধ্যমে তা উদ্ধার করতে পারবেন। এক্ষেত্রে শুধু দখল বিবেচনা করা হয়, ফলে মোকদ্দমার সহজে ও দ্রুত সময়ের মধ্যে প্রতিকার লাভ করা যায়। তাহলে 9 ধারা কিন্তু ফার্স্ট রেমেডি পাওয়া যায়, তাই 9 ধারায় যাওয়া যেতে পারে, দখলটা ফিরে পেয়ে গেল। দ্বিতীয়ত, ক সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 8 ও 42 ধারার বিধান অনুসারে উক্ত সম্পত্তির দখল উদ্ধার ও তার অধিকার হিসাবে ঘোষণার জন্য, অর্থাৎ 8 ধারায় দখলটা উদ্ধার করে নিল সে মালিক, এটা প্রমাণ করে, এবং 42 ধারায় এটা যে সে মালিক সেটার ঘোষণাও চেয়ে নিল। ক্ষয়ের বিরুদ্ধে মোকদ্দমা দায়েরের মাধ্যমে তা উদ্ধার করতে পারবেন। এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। একজন বলছে সাউন্ড পাচ্ছি না। তো আমি তো দেখতে পাচ্ছি সাউন্ড আমার ঠিকভাবে চলছে। উপরোক্ত তৃতীয়ত, উপরোক্ত 2টি প্রতিকারের যে কোনো একটির মাধ্যমে ক প্রতিকার প্রাপ্তির পর, অর্থাৎ ডিক্রি লাভের পর, উক্ত ডিক্রির ভিত্তিতে সংশ্লিষ্ট সহকারী কমিশনার ভূমি এর নিকট আবেদন করে রেকর্ডের ভুলটি সংশোধন করে নিজ নামে রেকর্ড প্রণয়ন করে নিতে পারবেন। এই হচ্ছে 3টা প্রতিকার। 3টার এক বা একাধিক প্রতিকার ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, কেউ একজন মেসেজ করে বলেন তো আমাকে চ্যাট অপশনে গিয়ে ঠিক আছে কিনা। ঠিক থাকলে জাস্ট ওকে লিখা দিলেই হবে। ওকে বলেন, তাহলেই আমি বুঝে নেব, তাহলেই হবে। হ্যাঁ, শাহিদ ভাই ধন্যবাদ, ওকে লিখেছেন, তার মানে অডিও ভিডিও সব ঠিক আছে। এক ব্যক্তি আপনার নিকট এসে জানায় যে তাকে তার সম্পত্তি থেকে বেদখল করা হয়েছে এবং সে উক্ত সম্পত্তি পুনরুদ্ধার করতে চায়। আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারা মোতাবেক উক্ত সম্পত্তি দখল পুনরুদ্ধারের জন্য মামলা দায়েরের সিদ্ধান্ত নিলেন। আপনি তার কাছ থেকে কি কি বিষয় জেনে নেবেন এবং আপনার আর্জিতে অন্তর্ভুক্ত করবেন, অর্থাৎ 9 ধারায় মামলা করতে হলে কি কি লাগবে এবং আর্জিতে কি কি জিনিস থাকবে। কতে আছে এবং খতেও আছে, উপরোক্ত মোকদ্দমাতে বিবাদী তার লিখিত বর্ণনায় উল্লেখ করে যে বিবাদী লিখিত বর্ণনা অর্থাৎ রিটেন স্টেটমেন্ট বা লিখিত জবাবে বলছে যে বিরোধীয় সম্পত্তিতে তার সত্ত্ব রয়েছে, কারণ তিনি উক্ত সম্পত্তি প্রকৃত মালিকের নিকট হতে ক্রয় করেছেন। বিবাদী এই যুক্তি আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমরা একটু আগে জেনেছি 9 ধারায় মামলা করলে সত্য বিবেচ্য বিষয় না, অর্থাৎ বিবাদী যতই সত্য নিয়ে টানাটানি করো, গান গায়ক, এখানে আমলেই নেওয়া হবে না। এবং মামলা যখন সাক্ষী দেওয়া হবে, সাক্ষীর সময় বিবাদী পক্ষের যখন সাক্ষী এই সত্য বিষয়ে কথা বলতে যাবে, তখন বাদী পক্ষের আইনজীবী নিশ্চয়ই আই অবজেক্ট ইওর অনার বলবে, অর্থাৎ সত্য নিয়ে কথা বলতেই দিবে না, তখন সেটা অপ্রাসঙ্গিক হবে। কারণ 9 ধারায় সত্য নিয়ে কথা বলারই সুযোগ নাই। অতএব এই মামলা 9 ধারায় করলে বাদী আহ এখানে জয়যুক্ত হবে, বিবাদী এই মামলায় জয়যুক্ত হবে না। তবে বিবাদী চাইলে ইনস্ট্যান্ট 8 ধারা একটা আবার তার বিরুদ্ধে মামলা করতে পারে, অর্থাৎ একটা কাউন্টার মামলা করতে পারে বিবাদী 8 ধারায়। তো এখানে বিবাদী কি করবে সেটা আপনাকে জানতে চাওয়া হয়নি। 9 ধারায় যে মামলাটা করা হচ্ছে সেটার বাদী পক্ষের আইনজীবী আপনি, অর্থাৎ বাদীর আইনজীবী হিসেবে আপনি কিভাবে বাদীকে 9 ধারায় ডিক্রি দিবেন সেইটা এখানে বিবেচ্য বিষয়। আলোচ্য প্রশ্নের মূল বক্তব্য এই যে, তো এখানে মূল বক্তব্য দেওয়া আছে, পড়ে নিলে হবে। নালিশি সম্পত্তির প্রকৃতি। এখানে
শেষে একটা পয়েন্ট পড়তে হবে, অত্র ঘটনার প্রেক্ষিতে মক্কেলের পক্ষে আমি সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারা মোতাবেক উক্ত সম্পত্তি দখল পুনরুদ্ধারের জন্য মামলা দায়েরের সিদ্ধান্ত পূর্বক তার কাছ থেকে যে যে বিষয় জেনে নিব। তাহলে এটা প্রশ্ন থেকে ধার নেওয়া, কি কি বিষয়, যে যে বিষয়, কি কি দুইবার ব্যবহার করা আছে, তাই যে যে দুইবার ব্যবহার করতে হবে, যে যে। তাহলে যে যে বিষয় জেনে নিব এবং আমার আর্জিতে অন্তর্ভুক্ত করব তা নিম্নরূপ। তার মানে আর্জির কন্টেন্ট কি হবে? কন্টেন্ট অফ দ্য প্লেন্ট, প্লেন্টে কি কি থাকবে সেটা আমাকে পয়েন্ট আকারে লিখতে হবে। 1 নম্বর পয়েন্টে নালিশি সম্পত্তির প্রকৃতি। তাহলে তার কাছ থেকে আমি জেনে নিব যে নালিশি সম্পত্তির প্রকৃতিটা কি, স্থাবর না অস্থাবর, বা এইটা কি প্রকৃতির সম্পত্তি, ধানী সম্পত্তি না ভিটা সম্পত্তি, বাড়ি আছে না কি আছে, এগুলো। সম্পত্তি কোনো স্থাবর সম্পত্তি কিনা তা নিশ্চিত হব, কেননা 9 ধারা মোতাবেক শুধু স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের জন্য বিজ্ঞ আদালতে মামলা দায়ের করা যাবে। আলামিন বিশ্বাস ভাই, আপনি দাগাদাগি করছেন কেন? উনি অডিও ওনার ভুলের কারণে পাচ্ছেন না, তাই উনি দাগাদাগি করছেন। ওনাকে আমি রিমুভ করে দিলাম এই মুহূর্তে। উনি আবার আসলে। তো দেখেন, কেননা 9 ধারা মোতাবেক শুধুমাত্র স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের জন্য বিজ্ঞ আদালতে মামলা দায়ের করা যায়। তাই সেটা স্থাবর সম্পত্তি কিনা সেটা শিওর হয়ে নিব। নালিশি সম্পত্তির তফসিল, নালিশি সম্পত্তি কোন আদালতের স্থান ও এখতিয়ারের অবস্থিত তা জেনে নেব। অর্থাৎ এইটা যে আদালতে আমি মামলা দায়ের করব সে আদালতের ভিতরে কিনা, অর্থাৎ কোথায় অবস্থান সেটা জানলে কোন আদালতে দাখিল করতে হবে সেটা বোঝা যাবে। অর্থাৎ টেরিটোরিয়াল জুরিসডিকশনটা জেনে নেব, স্থানীয় এখতিয়ারটা। নালিশি সম্পত্তির পরিমাণ কতটুকু, অর্থাৎ এটার মূল্য নির্ধারণ করার জন্য পরিমাণটা জেনে নিতে হবে, কতটুকুর জন্য মামলা করতে হচ্ছে এবং পরিমাণ অনুসারে কি করতে হবে। অ্যাড ভ্যালোরাম কোর্ট ফির অর্ধেক যেহেতু দিতে হবে, তাই সেটা জরুরি। সম্পত্তির মূল্যমান বা তাইদাদ কত হচ্ছে সেটা জেনে নেব, কারণ সে অনুসারে কিন্তু কোর্ট ফি দিতে হবে। মূল্যমান বা তাইদাদ, ভ্যালুয়েশন। বাদীর দখল, বাদী বৈধ উপায়ে দখলে ছিল কিনা তা জেনে নেব। বেদখল, বাদীকে অবৈধ উপায়ে বেদখল করা হয়েছে কিনা তা নিশ্চিত হব। বেদখলের ব্যাপ্তি, অর্থাৎ বেদখলের সময়কাল 6 মাস অতিবাহিত হয়েছে কিনা তা নিশ্চিত হব। যার বা যাদের দ্বারা বেদখল, অর্থাৎ বিবাদী কতজন হবে, এক বা একাধিক বিবাদী হলে যার বা যাদের দ্বারা তিনি বেদখল হয়েছেন, অর্থাৎ বিবাদী বা বিবাদীগণের নাম ও পূর্ণাঙ্গ ঠিকানা জেনে নেব মামলায় উল্লেখ করার জন্য এবং তাদেরকে সমন দেওয়ার জন্য। প্রয়োজনীয় প্রমাণাদি, বাদীর বিগত 6 মাসের মধ্যে দখল প্রমাণের দলিলাদি সম্পর্কে জেনে তা যাচাই করে নিব। তাহলে কি কি জেনে নেব সেটা হয়ে গেল। এবার আরজিতে অন্তর্ভুক্ত বিষয়সমূহ, আরজিতে কি কি দিব, কন্টেন্ট অফ প্লেন্ট। এবার আমরা দেখে নেব কি কি অন্তর্ভুক্ত করব। এক, বাদী ও বিবাদীর নাম সহ পূর্ণাঙ্গ ঠিকানা, নালিশি সম্পত্তির প্রকৃতি তফসিল, চৌহদ্দি পরিমাণ, আনুমানিক মূল্যমান বা তাইদাদ ইত্যাদি তথ্য সংবলিত বিবরণ। পত্র আদালতের স্থানীয় আর্থিক এখতিয়ারের সাথে আছে মর্মে ব্যাখ্যা, মানে আর্থিক এখতিয়ারেও আছে, স্থানীয় এখতিয়ারেও আছে। নালিশি সম্পত্তিতে বাদীর পূর্ববর্তী দখলের প্রকৃতি, কিভাবে দখলে ছিল সে। নালিশি সম্পত্তিতে বাদীর বেদখলের প্রকৃতি, কিভাবে তাকে বেদখল করা হয়েছে। নালিশি সম্পত্তিতে বাদীর বেদখলের তারিখ, অর্থাৎ মোকদ্দমা দায়েরের কারণ সৃষ্টির সময়, অর্থাৎ এটা হচ্ছে কজ অফ অ্যাকশন সৃষ্টির ডেট।
তামাদি বিষয় বর্ণনা, তামাদির মধ্যেই মামলা করা হচ্ছে, তামাদিতে বারিত হয়নি মানে 6 মাস অতিবাহিত হয়নি, সেই ব্যাখ্যাটা দিতে হবে। বাদীর পূর্ববর্তী দখল প্রমাণের জন্য প্রয়োজনীয় দলিলাদির তালিকা অর্থাৎ ফিরিস্তি দিতে হবে। দখল পুনরুদ্ধার তথা বাদীর অনুকূলে ও বিবাদীর প্রতিকূলে ডিক্রি প্রদানের প্রার্থনা, শেষে প্রার্থনা দিতে হবে। তো এটা হচ্ছে ক্ষয়ের উত্তর গেল। ক্ষয়ের উত্তর, ক্ষয়ে বলা হচ্ছে বিবাদী এসে কি করছে, বলছে যে এইটা আমি ক্রয় সূত্রে মালিক, মালিকানা আছে, আমার শর্ত আছে। 9 ধারায় মামলা করেছি, বিবাদী পক্ষ তার জবাবে বলছে আমি মালিক। সেটা টিকবে কিনা দেখা যাক। বিবাদের শত দাবি সংক্রান্ত যুক্তি মূল্যায়ন করতে বলা হয়েছে, যুক্তি মূল্যায়ন করি। 9 ধারার বিধান মতে আইনগত পন্থা বা বৈধ উপায় ব্যতীত কোনো স্থাবর সম্পত্তি হতে দখলচ্যুত ব্যক্তির সম্পত্তিতে তার কোনো সত্ত্ব থাক বা না থাক, উক্ত সম্পত্তির দখল উদ্ধারের জন্য মোকদ্দমা দায়েরের মাধ্যমে তা উদ্ধার করতে পারবেন। পত্র ধারার মূল বক্তব্য হলো দখলদারি দখলে থাকবেন। আলোচ্য প্রশ্নের তথ্য মতে বিবাদী তার লিখিত জবাবে নালিশি সম্পত্তির প্রকৃত মালিকের নিকট হতে ক্রয়সূত্রে সত্যবান মর্মে দাবি করলেও বিজ্ঞ আদালত তা বিবেচনায় নিবেন না। এখানে না আছে তাই এখানে কেন না লিখেছি, নাবোধক বাক্যের পরে কেন না দেওয়া যায়। আর 9 ধারায় শুধুমাত্র পক্ষগণের দখল ও বেদখল বিবেচ্য বিষয়, সত্য বিষয়ে অনুসন্ধান করার সুযোগ নেই। ফলে অত্র মোকদ্দমায় আমার মক্কেল অর্থাৎ বাদীর পক্ষে রায় হবে এবং সে মোতাবেক ডিক্রি প্রস্তুতপূর্বক বাদীকে প্রতিকার প্রদান করা হবে। খুব সংক্ষিপ্তভাবে সুস্পষ্ট উত্তর দেওয়া হয়েছে। এরপরে টপিক 2, ডিক্লারেটরি শুট। আজকে 2টি টপিক আলোচনা করা কথা আছে রুটিনে, এটাই দ্বিতীয় টপিক। ঘোষণামূলক বা বিজ্ঞাপনী মোকদ্দমা। ঘোষণামূলক মোকদ্দমাকে বিজ্ঞাপনী মোকদ্দমা বলা হয়। এটা 8 এবং 42 এই দুইটা সেকশন আসতে পারে, অনেক সময় 43ও আসতে পারে। মোকদ্দমার ডিক্রি, ঘোষণামূলক ডিক্রি বা বিজ্ঞাপনী ডিক্রি বলতে কি বোঝায়, প্রথমে আমরা সংজ্ঞা পড়ে নেব। এই যে সুনির্দিষ্ট প্রতিকার আইন একটি মৌলিক আইন, তত্ত্বগত আইন, এগুলো আমরা লেখার পরে 42 ধারায় ঘোষণামূলক ডিক্রি এবং 43 ধারায় ঘোষণামূলক ডিক্রি ফলাফল বিষয়ে আলোচনা করা হয়েছে, এটা আমরা বলে দিলাম। দ্বিতীয় খণ্ডের 6ষ্ঠ অধ্যায় আছে এটা। কত ধারায় আছে এটা বলতে পারলেই হবে, আর যদি একটু বেশি তথ্য মনে থাকে উপরে গুলোও দিলেন। 42 এবং 43 ধারা শুধু উল্লেখ করলেই হবে। ঘোষণামূলক ডিক্রি বা বিজ্ঞাপনী ডিক্রি বা ডিক্লারেটরি শুট, বাংলা আসুক ইংলিশ আসুক, বাংলা ইংলিশ উভয়টা দিলে সেফ জোনে থাকছেন, ভুল হবে না। বাংলা আসলে অবশ্যই বাংলাটা দিতে হবে, শুধু ইংলিশ দিলে হবে না। আবার ইংলিশ আসলে ইংলিশটা দিতেই হবে, বাংলাটা অপশনাল। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর সবচেয়ে পরিশীলিত ধারা হলো 42 ধারা। পরিশীলিত মানে বহুল ব্যবহৃত, সবচেয়ে বেশি ব্যবহার হয় 42, অর্থাৎ 42 ধারায় মামলা করতে মাত্র 300 টাকা কোর্ট ফি লাগে। তো এই কারণেই 8 ধারায় মামলা না করে অনেক সময় আমরা 42 ধারায় মামলা করে দিই। দলিল সংশোধন, দলিল সংশোধনের মামলার কোর্ট ফি 300 টাকা, কিন্তু দলিল বাতিলের কোর্ট ফি আবার অ্যাড ভ্যালোরম। তো দলিল বাতিল করতে গেলে অনেক কোর্ট ফি দেওয়া লাগে। অনেক সময় দলিল বাতিল না করে কি করা হয়, 42 ধারায় ওই দলিলটি জাল মর্মে ঘোষণা চাওয়া হয়। এটা কোর্ট ফি বাঁচানোর একটা পন্থা, কারণ অনেক সময় বাদীর বাজেট থাকে না এত টাকা কোর্ট ফি দেওয়ার, তাই বাধ্য হয়ে আইনজীবীকে একটু কৌশলী হয়ে 42 ধারায় মামলা করতে হয়। তাই 42 ধারায় প্রচুর মামলা হয়, কারণ 300 টাকা কোর্ট ফি দিয়ে মামলা করা যে কোনো ব্যক্তিরই সাধ্যের মধ্যে থাকে। তাই আমরা 42 ধারা মামলা করে দিই, এখান থেকে অনেকটা রেমেডি চলে আসে। 17 ধারার বিধান অনুসারে কোনো ব্যক্তি তার আইনগত পরিচয় অর্থাৎ লিগ্যাল লিগ্যাল ক্যারেক্টার বা কোনো সম্পত্তির অধিকার অর্থাৎ এনি রাইট অ্যাজ টু এনি প্রপার্টি, যে কোনো সম্পত্তি সংক্রান্ত অধিকার, সেটা স্থাবর হোক অস্থাবর হোক, সম্পর্কে ঘোষণার জন্য বিজ্ঞ আদালতে যে মোকদ্দমা দায়ের করে তাকে ঘোষণামূলক মোকদ্দমা বলে। ঘোষণামূলক ডিক্রি বলতে, তাহলে ঘোষণামূলক ডিক্রি কাকে বলে জিজ্ঞাসা করা হয়েছে, ঘোষণামূলক মোকদ্দমা কাকে বলে সেটাকে সংজ্ঞা দিয়ে এবার ঘোষণামূলক ডিক্রির সংজ্ঞা দিতে হবে। তাহলে যা চাওয়া হবে তা দিতে হবে। এখন আপনাকে আমি চাইলাম ঘোষণামূলক ডিক্রি কাকে বলে, আপনি ঘোষণামূলক মোকদ্দমার সংজ্ঞা দিয়ে রেখে দিলেন, 0 নম্বর দেওয়া হবে, কারণ চাওয়া হয়েছে ঘোষণামূলক ডিক্রি কাকে বলে।
এখানে প্রশ্নে ঘোষণামূলক ডিক্রি বলতে কি বোঝে, এখানে ঘোষণামূলক শুট কথাটা লেখা আছে, আপনার এখানে হবে ঘোষণামূলক ডিক্রি। শুট কেটে দিয়ে আপনারা লিখে নেন ডিক্রি, DECREE, ডিক্রি। ঘোষণামূলক ডিক্রি বলতে 42 ধারায় বাদী তার আইনগত পরিচয় বা কোনো সম্পত্তির অধিকার সম্পর্কে ঘোষণার জন্য বিজ্ঞ আদালতে মোকদ্দমা দায়েরের মাধ্যমে যে প্রতিকার লাভ করে তাকে বোঝায়। যে প্রতিকার পেল ঘোষণামূলক মামলার মাধ্যমে, সেই প্রতিকারের নামই হচ্ছে ঘোষণামূলক ডিক্রি। যেহেতু ঘোষণামূলক ডিক্রি এটার কোনো কি নাই, সংজ্ঞা নাই সঠিকভাবে আইনে, তাই এখানে আমাদের কেস লয়ের সহযোগিতা নিতে হবে। এআইআর, অল ইন্ডিয়া রিপোর্ট 1915, মাদ্রাজ 148 মামলায় মহামান্য হাইকোর্ট বিভাগ মাদ্রাজ, তাহলে মাদ্রাজের মহামান্য হাইকোর্ট বিভাগ মত প্রকাশ করেন যে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 এর বর্তমানে 1943, সরি, বর্তমানে 1963 সালের আইন চলছে ইন্ডিয়াতে, এসআর অ্যাক্ট। তার মানে 1915 সালে যেহেতু, তার মানে 1877 সালের আইনটা চলছিল। এই আইনটা ইন্ডিয়া বাতিল করে দিয়ে তারা নিজস্ব একটা আইন তৈরি করে ফেলেছে, সুনির্দিষ্ট প্রতিকার আইনের অনেক ধারা কম বেশি করে, ধারা কমিয়ে ফেলেছে অনেক করে। বিশেষ বিশেষ ধারা তারা মানে নতুন ভাবে নিয়ে 1963 সালে নতুন আইন করেছে। 42 ধারাটির উদ্দেশ্য হলে বাদীর সত্যের সাক্ষ্য চিরস্থায়ী এবং শক্তিশালী করা, যাতে তার বিরুদ্ধে কোনো আক্রমণ একে দুর্বল করতে না পারে। একসাথে হবে এখানে, দুর্বল করতে না পারে এটা নিচে চলে আসছে, উপরে একসাথে লিখতে হবে। তাহলে উপরোক্ত আলোচনা হতে বলা যায় যে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 সুনির্দিষ্ট অধিকার বা প্রতিকার নিশ্চিতকরণে অনুসৃত উপায়সমূহের মধ্যে পক্ষগণের অধিকার ঘোষণার মাধ্যমে যে সুনির্দিষ্ট প্রতিকারের বিধান বিদ্যমান তাকেই ঘোষণামূলক ডিক্রি বা বিজ্ঞাপনী ডিক্রি বলে। তাহলে শেষে নিজের তৈরি একটা সংজ্ঞা দিয়ে দিলাম উপরের আলোচনার প্রেক্ষিতে। এভাবে লিখলে পাঁচের মধ্যে পাঁচ না পাওয়া গেলেও 4 বা 4.5 পাওয়া যেতে পারে। 42 ধারায় উল্লেখিত লিগ্যাল ক্যারেক্টার বলতে কি বোঝায়? তাহলে 42 ধারায় লিগ্যাল ক্যারেক্টার সম্পর্কে আলোচনা করা হয়েছে। শুধুমাত্র লিগ্যাল ক্যারেক্টার কাকে বলে প্রশ্ন আসতে পারে, তখন 42 ধারাটা আপনাকে মনে রাখতে হবে। প্রশ্নের মধ্যে 42 ধারা দিয়ে দিয়েছে ভালো, অনেক সময় জাস্ট লিগ্যাল ক্যারেক্টার বলতে কি বোঝেন এভাবে আসতে পারে, তখন এইভাবে লিখবেন 42 ধারায় লিগ্যাল ক্যারেক্টার সম্পর্কে বিবৃত হয়েছে। লিগ্যাল ক্যারেক্টারের আক্ষরিক অর্থ হলো আইনগত পরিচয় বা আইনগত মর্যাদা বা আইনগত পদ। লিগ্যাল ক্যারেক্টার বলতে বোঝায় আইন দ্বারা স্বীকৃত কোনো অধিকার বা চুক্তির মাধ্যমে লিগ্যাল ক্যারেক্টার বলতে বোঝায় আইন দ্বারা স্বীকৃত কোনো অধিকার বা চুক্তির মাধ্যমে সৃষ্টি হয় না। তাহলে এখানে লিগ্যাল ক্যারেক্টার সম্পর্কে এতটুকুই তথ্য আছে। এবার আমরা ডিএলআর এ চলে যাচ্ছি। কেস লয়ে আমরা একটু ভালো ধারণা পাবো। 52 ডিএলআর 263 মামলার সিদ্ধান্ত মতে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 42 ধারায় বর্ণিত অভিব্যক্তি, অভিব্যক্তি বলতে টার্ম, লিগ্যাল ক্যারেক্টার বা বৈধ চরিত্র টর্ট আইন অথবা চুক্তি হতে উদ্ভূত নয়, তবে বৈধ স্বীকৃতির ব্যক্তিগত ও বিশেষ অধিকার নির্দেশ করে। বন্টনের জন্য বাদীর প্রার্থনা নাকচকরণ বৈধ স্বীকৃতির সৃষ্টি করেছে যা কোনো ব্যক্তির বিরুদ্ধে কার্যকরযোগ্য, যার একই ধরনের আবেদন গৃহীত হয়। এগুলো একটু বুঝে বারবার পড়বেন, তাহলে মনে থাকবে। একটু ভাষা জটিল মনে হতে পারে, বুঝতে না পারলে মেসেজ করবেন। আদালত কোন কোন ক্ষেত্রে বা পরিস্থিতিতে বা আবশ্যকীয় শর্তাধীনে ঘোষণামূলক ডিক্রি প্রদান করতে পারে, অর্থাৎ ঘোষণামূলক ডিক্রি দেওয়ার গ্রাউন্ড কি? বাদীর আইনসঙ্গত পরিচয় বা কোনো সম্পত্তিতে তার অধিকার থাকতে হবে, যদি থাকে তাহলে ডিক্রি পাবে। বাদীর উক্ত আইনসঙ্গত পরিচয় বা সম্পত্তিতে তার উক্ত অধিকার বিবাদী অস্বীকার করে বা করতে উদ্ধত বা আগ্রহ প্রকাশ করে, অর্থাৎ অস্বীকার করেছে বা করতে চাচ্ছে, করার একটা ভাবভঙ্গি দেখাচ্ছে বা হুমকি দিচ্ছে এরকম, তাহলে কজ অফ অ্যাকশন সৃষ্টি হবে। কজ অফ অ্যাকশন যদি সৃষ্টি না হয় তাহলে তো মামলাই হবে না।
মামলার বিষয়বস্তু অবশ্যই আইনসঙ্গত পরিস্থিতি বা অধিকার বিষয়ক হতে হবে। বাদীর সত্যের ঘোষণা ছাড়া অতিরিক্ত হিসাবে আনুষঙ্গিক প্রতিকার দাবির সুযোগ থাকলে অবশ্যই তা করতে হবে। অর্থাৎ ঘোষণামূলক ডিক্রির সাথে যদি কোনো ক্ষতিপূরণ চাওয়া যায় তাও চাইতে হবে। সেটাকে আনুষঙ্গিক প্রতিকার বলা হয়, সাপ্লিমেন্টারি রেমিডি। বাদীকে তার প্রকৃত বা পর্যাপ্ত ক্ষতি কিংবা আশু ক্ষতির সম্ভাবনার বিষয়টি প্রমাণ করতে হবে। ক্ষতিপূরণ চাইলে সেটা আবার প্রমাণও করতে হবে। দেখেন, সিরিয়ালে স্টেপ বাই স্টেপ দেওয়া হয়েছে, একটার সাথে আরেকটার কানেকশন আছে। একের সাথে দুইয়ের কানেকশন আছে, দুইয়ের সাথে তিনের, তিনের সাথে চারের, চারের সাথে পাঁচের কানেকশন। ওখানে বললাম ক্ষতিপূরণ বা আনুষঙ্গিক প্রতিকার, এখানে বলছে প্রতিকার যদি পেতে চান তাহলে আবার প্রমাণও করতে হবে। 6 নম্বর বলছে যখন বাদীর প্রার্থিত প্রতিকার অন্যভাবে দেওয়া সম্ভব নয় তখন বিজ্ঞ আদালত ঘোষণামূলক ডিক্রি প্রদান করবেন। আমরা জানি যে যখন অন্যভাবে প্রতিকার দেওয়া যায় তখন আদালত অন্যভাবেই দিবেন, অর্থাৎ টাকা পয়সা দিয়ে যদি মিটমাট করা যায় তাহলে করে দিবে, তখন আর ঘোষণামূলক ডিক্রি দিবে না। কিন্তু যদি অন্যভাবে প্রতিকার দেওয়া না যায়, আর্থিক ক্ষতিপূরণের মানদণ্ড থাকে না, পর্যাপ্ত হবে না বা পাওয়াই যাবে না, বা ট্রাস্ট রিলেটেড বিষয়, তখন অবশ্যই ঘোষণামূলক ডিক্রি দিবে। অনেকটা ডিক্রি চুক্তি প্রবলের মতো, 12 ধারার মতন। ঘোষণামূলক ডিক্রি কাদের ওপর বাধ্যকর বা বাধ্যতামূলক? তাহলে এই যে ডিক্রি কাদের ওপর বাধ্যকর, আজকে আমি একটা রেজাল্ট যেটা দিলাম পরীক্ষার, গত শনিবারের পরীক্ষার রেজাল্ট দিলাম আজকে, গতকালকেরই। তো সেখানে কিন্তু ঘোষণা কাদের বিরুদ্ধে কার্যকর, কোন ঘোষণা কাদের বিরুদ্ধে কার্যকর সেটা ছিল 43 ধারার বিষয়। তো অনেকে উত্তর করতে পারছেন, অনেকেই পারেননি। তো সেটা এখানে ব্যাখ্যা করা হচ্ছে। ঘোষণামূলক ডিক্রির ফলাফল বা কার্যকারিতা বা বাধ্যবাধকতা বা যাদের উপর বাধ্যকর, প্রশ্ন যেভাবে আসুক না কেন সেভাবে উত্তর দিবেন। এখানে মাল্টিপল অপশনস রাখা হয়েছে। যদি প্রশ্ন আসে ঘোষণামূলক ডিক্রির ফলাফল কি, ডিক্রির ফলাফল এভাবে লিখবেন। যদি বলা হয় ঘোষণামূলক ডিক্রি কাদের উপর বাধ্যকর, তাহলে লিখবেন ঘোষণামূলক ডিক্রি যাদের উপর বাধ্যকর। বা বলা হয় কাদের উপর এই ডিক্রিটি বাধ্যবাধকতা সৃষ্টি করে, তো এদের উপরে ডিক্রিটি, নিম্নলিখিত ব্যক্তিদের উপরে ডিক্রিটি বাধ্যবাধকতা সৃষ্টি করে। অর্থাৎ যেমন প্রশ্ন তেমন ভাবে উত্তরটা শুরু করবেন। টপিকের মানে হেডিংটা, প্রশ্নের উত্তরের হেডিংটা সেইভাবে সাজাবেন। আমি এখানে মাল্টিপল হেডিং দিয়েছি, বা করে। সবগুলো হেডিং দেওয়ার দরকার নেই, একটা হেডিং দিতে হবে, প্রশ্ন যেভাবে চাচ্ছে সেইভাবে। আপনাদের বোঝার সুবিধার্থে একের মধ্যে 3 দিয়ে দিয়েছি। তো 43 ধারায় অবশ্যই আইনের নাম উল্লেখ করবেন, সম্ভব হলে ইংলিশে উল্লেখ করবেন। দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর 43 যে ধারা, 43 ধারা, আমি একজনকে খুঁজছি ক্লাসে আছেন কিনা। তো ক্লাসে ওনাকে দেখছি না। তো 43 যে ধারা, এটা হচ্ছে 4 3 লিখবেন। আইনের নাম শুধু লিখবেন ইংলিশে, কিন্তু ধারা বাংলায় লিখবেন। যেমন 43 লিখবেন না, লিখবেন 43, অর্থাৎ 4 এবং 3 লিখবেন, 4 and 3 এভাবে লিখবেন না। 43 লিখবেন না, 43 লিখবেন। ইংলিশে লিখবেন না, আইন ইংলিশে লিখবেন। 43 ধারায় ঘোষণামূলক সফল বা কার্যকারিতা বা বাধ্যবাধকতা নিম্নে বাধ্যবাধকতা বিষয়ে উল্লেখ করা হয়ে ধারায় আছে সেটা বলে দিলাম। এবার ধারায় কি আছে সেটা আমরা নিচে লিখবো। উত্তর ধারাটি বিশ্লেষণ পূর্বক ঘোষণামূলক ডিক্রি কোন কোন ব্যক্তির উপর নিম্নে উল্লেখ করা হলো। 1 নম্বর, ঘোষণামূলক ডিক্রির সংশ্লিষ্ট পক্ষগণের উপর, অর্থাৎ পার্টিস, যেসব যেসব ব্যক্তি মোকদ্দমায় পক্ষগণের মাধ্যমে সত্য বা স্বার্থ দাবি করে, অর্থাৎ যারা ডিক্রি পেল এই ডিক্রির মাধ্যমে যারা শর্ত বা স্বার্থ দাবি করছে তারা তো অনুকূলে থাকছে, এবং যাদের বিরুদ্ধে ডিক্রিটা যাচ্ছে তাদের মাধ্যমে যারা সত্য বা স্বার্থ দাবি করে, অর্থাৎ কোনো লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ বা হিয়ার্স, অর্থাৎ উত্তরাধিকার সূত্রে কেউ যদি সম্পত্তিটা পায় বা ক্রয় সূত্রে কেউ যদি পায়, তাহলে এটা তারপরেও আবার বাধ্যকর হয়ে যাবে। যে ক্ষেত্রে পক্ষগণের যে কোনো এক পক্ষ ট্রাস্টি হিসাবে বিদ্যমান, মনে করেন বিবাদী ট্রাস্টি। এখন বিবাদী যদি ট্রাস্টি হয়, তাহলে ট্রাস্টের বিরুদ্ধে এখানে মামলায় ডিক্রি হয়েছে। তো যে ক্ষেত্রে সংশ্লিষ্ট ঘোষণামূলক ডিক্রি প্রদানের তারিখে উক্ত ট্রাস্টি বেঁচে থাকলে, মনে করেন ট্রাস্টি ছিল কিন্তু এই ট্রাস্টিটা মামলা চলাকালীন মারা গেছে, যদি মামলা চলাকালীন মারা যায়
তাহলে তিনি যাদের জন্য ট্রাস্টি হতেন, অর্থাৎ বেনিফিশিয়ারি যারা, একটা ট্রাস্ট প্রপার্টি মাধ্যমে যারা সুবিধা ভোগ করে, সুবিধাভোগী যারা বা বেনিফিশিয়ারি যারা, তাদেরই তো ট্রাস্টি হতেন। যেহেতু তিনি মারা গেছেন, এই মুহূর্তে ট্রাস্টি নাই, কিন্তু যাদের জন্য তিনি ট্রাস্টি হতেন তাদের উপরও ঘোষণামূলক ডিক্রি বাধ্য করা হবে। ঘোষণামূলক ডিক্রি কি জারি মামলার মাধ্যমে বাস্তবায়নযোগ্য? এই প্রশ্নটা টেকনিক্যাল প্রশ্ন। শুধুমাত্র 42 ধারায় যদি মামলা করা হয়, ঘোষণা চাওয়া হয়, তাহলে জারি করার দরকার হয় না। কিন্তু যদি 8 ধারা সহ মামলা করা হয়, 8 ধারায় যেহেতু জারি চলবে, তাই 8 ধারা যখন যুক্ত করে মামলা করা হবে ঘোষণামূলক মামলা, তখন 8 ধারায় যেহেতু জারি চলবে, তখন 8 এবং 42 একসাথে মামলা করলেও জারি চলবে, এই বক্তব্যই আছে। ঘোষণামূলক ডিক্রি জারি মামলার মাধ্যমে বাস্তবায়নযোগ্য কিনা। ঘোষণামূলক ডিক্রি সাধারণত দুই ভাবে প্রদান করা হয়, যথা আনুষঙ্গিক প্রতিকার ব্যতীত ঘোষণামূলক ডিক্রি, আনুষঙ্গিক প্রতিকার চাচ্ছে কিনা, এবং আনুষঙ্গিক প্রতিকার সহ ঘোষণামূলক ডিক্রি। তাহলে যখন আনুষঙ্গিক প্রতিকার ব্যতীত ঘোষণামূলক ডিক্রি প্রদান করা হয়, তখন জারি কার্যক্রমের মাধ্যমে ডিক্রিটি বাস্তবায়ন করার প্রয়োজন হয় না। কেউ বলবেন কেন প্রয়োজন হয় না? আনুষঙ্গিক কোনো প্রতিকার নাই, অর্থাৎ কোনো ক্ষতিপূরণ নাই, ক্ষতিপূরণ চাচ্ছে না বা এখানে দখলও ফিরে পেতে চাচ্ছে না, তখন কেন জারি কার্যক্রমের মাধ্যমে বাস্তবায়ন করার দরকার হয় না, অর্থাৎ ডিক্রি এনাফ, জারি করার দরকারই হয় না। কেন? আনুষঙ্গিক প্রতিকার ব্যতীত যদি ডিক্রি পাওয়া যায়, সেটা জারি করার প্রয়োজনীয়তাই নাই। কেন নাই সেটা ব্যাখ্যা করতে পারবেন কে? সংক্ষেপে বলেন, শিবলি ভাই বলেন। এখানে যেহেতু আনুষঙ্গিক প্রতিকার হচ্ছে কোনো একটা কাজ করা, এখানে যেহেতু আনুষঙ্গিক প্রতিকার বিষয় নেই, কাজেরও বিষয় নেই, তাই ঘোষণামূলক ডিক্রিটা প্রদান করলে হবে। তো ঘোষণামূলক ডিক্রির এখানে বলা হচ্ছে যে আমি দখলে আছি, সে দখলচ্যুত করার চেষ্টা করছে। আমার যে সম্পত্তি, সেইটা সে কি করছে? অস্বীকার করছে। বা আমি একজন কলেজের প্রিন্সিপাল, আমাকে সে পদ থেকে হটিয়ে দেওয়া হয়েছে অবৈধভাবে। এখন সেই পদে আমি বহাল থাকার জন্য আমি ওই পদের অধিকারী বলে ঘোষণামূলক ডিক্রি চাচ্ছি। তো ঘোষণামূলক ডিক্রি চাইলে ডিক্রি পাওয়া গেল, যদি অলরেডি প্রিন্সিপালকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে ওনাকে আনুষঙ্গিক প্রতিকারও চাইতে হবে, অর্থাৎ আমি যে পদটা হারিয়েছি সেটা যেন ফিরে পাই। আনুষঙ্গিক প্রতিকার, আনুষঙ্গিক প্রতিকার বলতে যে শুধুমাত্র কম্পেনসেশন তা নয়। আনুষঙ্গিক প্রতিকারের মধ্যে দখল ফিরে পেতেও চাইতে পারে, পদ ফিরে পেতে চাইতে পারে, বা কেউ যদি মনে করেন যে অ্যাডপ্ট হয়েছে একটা সন্তান, তার কোনো পক্ষ বলছে এটা বৈধ না, তখন এটা বৈধ মর্মে ঘোষণা চাইতে পারে। যদি স্বীকারই করা না হয়, বাড়ি থেকে বের করেই দেওয়া হয় কোনো অ্যাডপ্টেড একটা সন্তানকে, অর্থাৎ যাকে অ্যাডপ্ট বলতে বোঝেন তো শিবলি ভাই? জি। বলেন অ্যাডপশনের বাংলা কি? দত্তক। দত্তক। হিন্দুদের মধ্যে এটা বৈধ, দত্তক গ্রহণ। মুসলমানদের মধ্যে দত্তক গ্রহণের কোনো বিষয় নাই। তো অ্যাডপশন বা দত্তক গ্রহণ করা হয়েছে, এটার ক্ষেত্রে ওই মামলা প্রযোজ্য। একজন প্রিন্সিপাল স্বপদে ছিল, তাকে সরিয়ে দেওয়া হয়েছে, এটাও প্রযোজ্য। আবার একজনের সম্পত্তি আছে, সেখান থেকে তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বা সরিয়ে দেওয়া হয়েছে। তো যদি স্বপদে না থাকে বা সম্পত্তি থেকে বেদখল হয়, বা একজন অ্যাডপ্টেড সন্তানকে, দত্তক গ্রহণ করা সন্তানকে যদি বাড়ি থেকে বের করে দেওয়া হয়, তার মানে শুধু ঘোষণাই লাগবে না, তাকে আবার স্বপদে বহালও করতে হবে, আবার বাড়িতে নিয়ে আসতে হবে সেই সন্তানকে, অথবা সেই সম্পত্তি দখলও চাইতে হবে। তো এই কারণে যখনই আনুষঙ্গিক প্রতিকার সহ দখল চাওয়া হবে, তখন ওই যে ততটুকু ফিরে দেওয়ার জন্য জারি করতে হবে। কিন্তু শুধু ঘোষণা চাচ্ছি কেন? শুধু ঘোষণা চাচ্ছি, আমার সম্পত্তি আমি দখলে আছে, কিন্তু আরেকজন এটা অস্বীকার করছে, আমি এখনো দখলে আছি, দখলচ্যুত হয়নি। তার মানে আমাকে তো দখল আমি নিজেই আছি, জাস্ট আমার ঘোষণাটা লাগবে। তাহলে কেন শুধু শুধু ঘোষণামূলক মামলা করব? যেন আমি দখলচ্যুত হয়ে যেতে না পারি, আদালতের মাধ্যমে একটা মামলা নিয়ে বিবাদীকে কি করলাম? বিবাদীকে আমি এখানে জড়িয়ে দিলাম। আর বিবাদী যেন কি করতে না পারে, আমাকে আর ঝামেলা করতে না পারে। তার মানে আমার যে সত্য, আমার যে টাইটেল, সেটাকে আর স্ট্রং করলাম ঘোষণামূলক মামলার মাধ্যমে। আমার অন্য কোনো প্রতিকার লাগবে না, আমার সম্পত্তি আমারই আছে, ওর অনার, শুধু ঘোষণা করে দেন এটা আমার, যেন অন্যরা সবাই মানে এটা। কেননা বাদীর প্রার্থিত অধিকার তার পূর্ব থেকে আছে, মানে আমি আমার সম্পত্তিতে আছি, বা আমি প্রিন্সিপালে আছি, আমাকে হটানোর একটা ষড়যন্ত্র চলছে ইওর অনার, যা তিনি
ঘোষণামূলক ডিক্রির মাধ্যমে চিরস্থায়ী ও আরো শক্তিশালী করতে চান, যেন এর বিরুদ্ধে কোনো আক্রমণ একে দুর্বল করতে না পারে। কোনটাকে দুর্বল করতে না পারে? পদকে, টাইটেলকে, বা কোনো অধিকারকে। এই ক্ষেত্রে ঘোষণামূলক ডিক্রির মাধ্যমে বাদীর অনুকূলে নতুন কোনো অধিকারের সৃষ্টি হয় না। ঘোষণামূলক ডিক্রি দিলে নতুন অধিকারের সৃষ্টি হয় না, যা আছে তাই থাকবে, জাস্ট একটা ডকুমেন্ট সৃষ্টি হবে, তাই বাস্তবে কোনো বাস্তবায়নের দরকার হয় না, তার সম্পত্তি তারই আছে। সুতরাং আনুষঙ্গিক প্রতিকার ব্যতীত ঘোষণামূলক ডিক্রি জারি মোকদ্দমার মাধ্যমে বাস্তবায়ন যোগ্য নয়। এটা খুবই প্র্যাকটিক্যাল একটা প্রশ্ন। এটা প্রবলেমেটিক প্রশ্ন, ঠিক আছে, কিন্তু উত্তর কিন্তু একটু এইভাবে টেকনিক্যালি দিতে হবে। আবার যখন আনুষঙ্গিক প্রতিকার সহ ঘোষণামূলক ডিক্রি প্রদান করা হয়, তখন জারি কার্যক্রমের মাধ্যমে ডিক্রিটি বাস্তবায়ন করার প্রয়োজন হতে পারে। যদি ডিক্রি মতে স্বেচ্ছায় বিবাদী ডিক্রি মেনে না নেয়, তাহলে অবশ্যই জারি করতে হবে। আনুষঙ্গিক প্রতিকার আছে, বিবাদী মেনে নিল, তাহলে আর জারির দরকার হয় না। তার মানে প্রয়োজন পড়তে পারে, এখানে ভাষাটা দেখেন, করার প্রয়োজন পড়তে পারে, অর্থাৎ প্রয়োজন হতে পারে। সব ক্ষেত্রে প্রয়োজন হয় না, মেবি প্রয়োজন হতে পারে, মাস্ট প্রয়োজন হবে না। কিছু কিছু মামলায় জারির আগে সমাধান হয়ে যায়। যেমন আমি ডিক্রি পাচ্ছি, ওই ডিক্রিতে কেউ যদি টাকা দিয়ে দেয় পারিবারিক মামলায়, তাহলে সেটা জারি করার দরকারই হবে না। কেননা বাদীর প্রার্থিত অধিকারের সাথে নতুন কোনো আনুষঙ্গিক প্রতিকার যুক্ত হওয়ায় বাদীর অনুকূলে নতুন কোনো অধিকারের সৃষ্টি হয়, যা বিবাদী প্রদানে অস্বীকৃতি জানালে, অর্থাৎ জারি করার প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে, ডিক্রি মানছে না, জারি কার্যক্রমের মাধ্যমে কার্যকর করার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। সুতরাং আনুষঙ্গিক প্রতিকার সহ ঘোষণামূলক ডিক্রি জারি মোকদ্দমার মাধ্যমে বাস্তবায়নযোগ্য। ভাই ভাই যদি প্রশ্ন করা হয়, বলেন 42 ধারায় মামলা করলে জারি করার দরকার আছে? উত্তর হবে স্যার, জারি করা লাগতেও পারে, নাও লাগতে পারে। তখন ব্যাখ্যা করতে বলবে আনুষঙ্গিক প্রতিকার থাকলে লাগতে পারে, আনুষঙ্গিক প্রতিকার না থাকলে লাগবেই না। এটা হবে তার উত্তর। এটা ভাইবার জন্য একটা হট টপিক। আপনারা এমসিকিউ রিটেন ভাইবা এখানে নোট দিতে পারেন ছোট্ট করে, এমসিকিউ রিটেন ভাইবা। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারা অনুযায়ী নেতিবাচক ঘোষণার প্রার্থনা করা যায় কি? নেতিবাচক 42 ধারার বিধান মতে বাদী তার আইনগত পরিচয় বা কোনো সম্পত্তি অধিকার সম্পর্কে ঘোষণার জন্য বিজ্ঞ আদালতে মোকদ্দমা দায়ের করে ঘোষণামূলক ডিক্রি প্রাপ্তির মাধ্যমে অধিকার লাভ করতে পারে। উদাহরণ: অবৈধভাবে একটি জমি দখল করেছেন, পার্শ্ববর্তী গ্রামের অধিকারী উক্ত জমির মাঝখান দিয়ে যাতায়াতের অধিকার দাবি করে। তারা তাদের দাবিকৃত অধিকারের জন্য আদৌ অধিকারী নয়, অর্থাৎ সুখাধিকার নাই তাদের। এই মর্মে ঘোষণার জন্য মোকদ্দমা দায়ের করতে পারবেন। অত্র মামলায় বিজ্ঞ আদালত যদি ঘোষণামূলক ডিক্রি প্রদান করেন, তবে তা হবে একটি নেতিবাচক ঘোষণামূলক ডিক্রি। নেতিবাচক কেন? ওই আমি চাচ্ছি যে গ্রামবাসীর আমার জমি, আশা করি সবকিছু ঠিক আছে। এখনো কয়েকজন ক্লাসে প্রবেশ করছেন। আলামিন ভাইকে একটু লাইনে আসার জন্য অনুরোধ করছি। আলামিন ভাই, আলামিন বিশ্বাস। আচ্ছা, এর আগে কি প্রবলেম হয়েছিল? আপনার সাউন্ড কেন পাচ্ছিলেন না, সেটা কি বুঝতে পেরেছেন? স্যার রিমুভ দেখলাম। আপনি এখন এর আগে কি কারণে সাউন্ড পাচ্ছিলেন না? এবার আপনি প্রথমে দেখলাম আপনার অডিও আসেনি, পরে আপনার অডিও কানেক্ট হলো। আমার প্রশ্ন, আপনি অডিও কানেক্ট করতে হয় কি করে, এটা কি আপনি জানতেন না? স্যার আমি তো চেষ্টা করেছি যে মানে প্রতিদিন যেভাবে ঢুকে ওইভাবে ঢোকার চেষ্টা করছি, কিন্তু হঠাৎ করে এই ফার্স্ট টাইম মানে আমার কথা মানে আমি আপনার কথা শুনতে পাচ্ছিলাম না। না, এখানে আমার এখান থেকে আপনার অডিও অফ করার সুযোগ নাই। আপনার নিচেই নিজেই মাইকের ওপরে একটা অপশন আছে, ওখানে অডিও অফ অডিও অন। আপনি ভুল করে আপনার ডিভাইস থেকে অডিও অফ করে ফেলেছেন। সেখানে আমি এখান থেকে আপনাকে সাপোর্ট দিতে পারবো না। ঠিক আছে? হুম, জি স্যার সেটা। আচ্ছা, ঠিক আছে। Yes, yes. আচ্ছা, তো যেহেতু সবকিছু ঠিক আছে, শুরু করি।
তো পড়ছিলাম যে অত্র মামলায় বিজ্ঞ আদালত যদি ঘোষণামূলক ডিক্রি প্রদান করেন তবে তা হবে একটি নেতিবাচক ঘোষণামূলক ডিক্রি। নেতিবাচক কেন? কারণ আমার রাস্তার ওপর দিয়ে পাশের গ্রামের লোকজনের চলাফেরা করার অধিকার নাই। এই যে অধিকার নাই মর্মে ঘোষণা চাচ্ছি, তাই এটা নেতিবাচক মোকদ্দমা, ঘোষণামূলক মোকদ্দমা, বা এখানে নেগেটিভ ডিক্লারেটরি চাচ্ছি আমি। উপরোক্ত উদাহরণ হতে বোঝা যায় যে ঘোষণামূলক মোকদ্দমা নেতিবাচক প্রার্থনাতেও বিজ্ঞ আদালতে দায়ের করা যাবে। খুবই গুরুত্বপূর্ণ একটি উদাহরণ। এবং নেতিবাচক এটা ভাইবার জন্য প্রযোজ্য, এমসিকিউ রিটেন ভাইবা। 23 সালে ঠিক এই উদাহরণটা তুলে দিয়েই কিন্তু একটি এমসিকিউ প্রশ্ন এসেছে। এবার 24 সালে রিটেন বা ভাইভাতে আসতে পারে, না আসলেও বাস্তবে কাজে লাগবে। একটি প্রবলেমেটিক প্রশ্ন, ক খ এর সত্ত্ব অধিকার অস্বীকার পূর্বক খ কে এক খণ্ড জমি থেকে বেদখল করে, তাহলে অস্বীকারও করেছে তার মানে ঘোষণামূলকও লাগবে, বেদখলও করেছে তার মানে আট ধারাও সত্ত্ব ঘোষণাও, সাথে সাথে দখল উদ্ধার চাইতে হবে, রিকভারি চাইতে হবে। খ সংক্ষুব্ধ হয়ে উক্ত সম্পত্তিতে তার সত্ত্ব আছে মর্মে ঘোষণা পাওয়ার জন্য মামলা দায়ের করে। সংশ্লিষ্ট ধারার উদ্ধৃতি দিয়ে উক্ত মামলায় আইনগত পরিণতি কি হবে? তাহলে এখানে জমি বেদখল হয়ে গেছে, যেহেতু বেদখল হয়ে গেছে সেহেতু সে মামলা করেছে শুধুমাত্র সত্ত্ব আছে মর্মে ঘোষণা, তার মানে শুধু 42 ধারায় মামলা করেছে। সত্ত্ব আছে ঠিক আছে, সত্ত্ব ঘোষণাও করে দিবে, যেহেতু 42 ধারায় মামলা করার পাশাপাশি 8 ধারায় সে কি চাইবে না, আনুষঙ্গিক প্রতিকার চাইবে না। আনুষঙ্গিক প্রতিকার চাওয়া হয়নি, আনুষঙ্গিক প্রতিকার না চাওয়ার কারণে এই মামলাটার পরিণতি কি হবে দেখে নেওয়া যাক। এই মামলা আসলে কোনো কাজে আসবে না। তাহলে এখানে খ এর দায়েরকৃত উক্ত ঘোষণামূলক মোকদ্দমার আইনগত পরিণতি কি? দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর 42 ধারার বিধান মতে কোনো ব্যক্তি তার আইনগত পরিচয় বা লিগ্যাল ক্যারেক্টার বা কোনো সম্পত্তির অধিকার এনি রাইট অ্যাজ টু এনি প্রপার্টি সম্পর্কে ঘোষণার জন্য বিজ্ঞ আদালতে মোকদ্দমা দায়ের করে ঘোষণামূলক ডিক্রি অর্জন করতে পারবে। ঘোষণামূলক মোকদ্দমা দায়েরের ক্ষেত্রে বাদীকে সতর্কতার সাথে আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কখন জারি কার্যক্রম দরকার কখন দরকার নেই এই আলোচনাতে অলরেডি আমরা এটা সম্পর্কে জেনেছি। কেননা যে ক্ষেত্রে আনুষঙ্গিক প্রতিকার প্রার্থনা করা আবশ্যক ছিল কিন্তু তা করা হয়নি, হয়নি নেগেটিভ সেন্টেন্স, তাই কেননা ব্যবহার করা এখানে প্রযোজ্য আছে। সেক্ষেত্রে বিজ্ঞ আদালত ঘোষণামূলক ডিক্রি মঞ্জুর করবেন না। অর্থাৎ আনুষঙ্গিক প্রতিকার না চাইলে আদালত বলবে আপনি তো বেদখল হয়ে আছেন, এই ডিক্রি দিয়েই কি না দিয়ে কি, অতএব আপনাকে ডিক্রি দেওয়া গেল না। বা আপনি কি করবেন, আর্জি সংশোধন করেন। পরে মামলা করার পরেও আর্জি সংশোধন করা যায়। যদি আর্জি সংশোধন আলটিমেটলি না করে তাহলে এই মামলা কিন্তু ডিক্রি দেওয়া যাবে না। এআইআর 1936 মাদ্রাজ 107 মোকদ্দমার সিদ্ধান্ত মতে আনুষঙ্গিক প্রতিকার হলো সেই প্রতিকার যা ঘোষণামূলক ডিক্রি মঞ্জুরের ক্ষেত্রে অপরিহার্য। অর্থাৎ এখানে 8 ধারাটা অপরিহার্য, 8 ধারায় মামলা করা। যে মামলায় সত্যের ঘোষণার সাথে অনুগামী প্রতিকার, অনুগামী বলতে এর সাথে সাথে যেটা যায় উইথ, অনুগামী প্রতিকার বলতে আনুষঙ্গিক প্রতিকার বা এর সাথে যে প্রতিকার দেওয়া হয় সেটাকে অনুগামী প্রতিকার বলা হচ্ছে। প্রয়োজন, অনুগামী প্রতিকার প্রার্থনা প্রয়োজন। সে অনুযায়ী অনুগামী প্রতিকার প্রার্থনা ছাড়া সত্যের ঘোষণার মামলা অচল, অর্থাৎ ডিক্রি দিয়েই কি না দিয়ে কি, এই কারণে ডিক্রি দিবেন না। তো এখানে 8 ধারায় মামলা করতে হবে এটা আমাদের বুঝে কিন্তু এই উত্তরটা লিখতে হবে। 8 ধারার কথা উল্লেখ না করলেও হবে, কারণ জানতে চেয়েছে 8 ধারায় তো মামলা করেনি বিবাদী, যেহেতু সরি খ বাদী হিসাবে 8 ধারায় যেহেতু মামলা করেনি, শুধু 42 ধারায় মামলা করেছে, এই মামলাটা ফেল করবে কি ফেল করবে না, এইটাই হচ্ছে আইনগত পরিণতি। তো বললাম যে ফেল করবে মানে মঞ্জুর হবে না, ডিগ্রি পাবে না। একটা আমরা কেস ল দিয়ে দিলাম, খুবই গুরুত্বপূর্ণ কেস ল, কেস ল দিয়ে দিলে ভালো হয়, 5-এ 5 পাওয়ার জন্য কেস লটা জরুরি। যেখানে কেস ল সেখানে আমি কিন্তু দেওয়া জরুরি, সেখানে কেস ল দিই, প্রতিটা আইনে কেস ল প্রয়োজন হয় না।
সাক্ষ্য আইনে কেস ল প্রয়োজন হয়, এবং সিপিসি সিআরপিসি তে সিপিসি এবং এসআর একটা কেস ল প্রয়োজন হয়, সেই সিআরপিসি তে কয়েকটি কেস ল প্রয়োজন হবে। আমি সাজেশন দিব যখন পরীক্ষার ডেট এগিয়ে আসবে, তখন আমি একটা লিস্টে দিব যে কোন মামলার ক্ষেত্রে বা কোন সাজেশনের কোন উত্তরের ক্ষেত্রে কেস ল দরকার, কোন উত্তরের ক্ষেত্রে কেস ল দরকার নাই, আবার কোনটাতে দিলে কেস ল ভালো। মানে অপশনাল একটা থাকবে, মাস্ট দিতেই হবে একটা, অপশনাল দিলেও হবে না দিলেও হবে, আর একটা হচ্ছে নো নিড, নো নিড, দরকার নাই। এইভাবে আমি লিস্ট করে দেব। কিন্তু আপাতত যেগুলো আছে সবই পড়তে থাকেন, কারণ কেস ল জানলে আপনার ওকালতি করতে সুবিধা হবে, আপনি ওকালতিতে ভালো পারফরমেন্স করতে পারবেন। তাহলে আলোচ্য প্রশ্নে খ সংক্ষুব্ধ হয়ে উক্ত জমিতে তার সত্ত্ব আছে মর্মে বিজ্ঞ আদালতে ঘোষণামূলক মামলার দায়ের করেছে। খ, অর্থাৎ খ আনুষঙ্গিক প্রতিকার হিসেবে জমিটির দখল পুনরুদ্ধারের প্রার্থনা ব্যতীত শুধুমাত্র শর্ত ঘোষণা মামলা করেছে। এই ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 42 ধারা বিধান ও পরিউল্লেখিত মামলার সিদ্ধান্ত পর্যালোচনা করে বলা যায় যে, এখানে সিদ্ধান্ত, মামলার সিদ্ধান্ত বলতে এই যে কেস লয়ের যে মামলা, এটার সিদ্ধান্ত। খ এর দায়েরকৃত উক্ত ঘোষণামূলক মামলাটিতে বিজ্ঞ আদালত খ এর অনুকূলে ঘোষণামূলক ডিক্রি প্রদান করবেন না, মানে মঞ্জুর করবেন না। এই ছিল আজকের আলোচনা। আগামী ধার্য তারিখে আমরা ইনজাংশন এবং অন্যান্য টপিকগুলো আলোচনা করব। দয়া করে মঙ্গলবারে ক্লাসে প্রবেশের পূর্বে এই যে আজকে দুইটা টপিক আলোচনা করলাম, এটা পড়বেন, ভিডিও দেখবেন, দেখার পরে কোনো সমস্যা থাকলে মেসেজ করবেন। এবং মঙ্গলবারে ক্লাসের পূর্বে যে টপিকগুলো আলোচনা করা হবে সেগুলো একবার রিডিং করে নেবেন, কারণ ক্লাসের পূর্বে সেই বিষয়ে যদি একবার পড়ে ক্লাসে প্রবেশ করেন, আমার নোট প্লাস পাশাপাশি কোনো বই এই টপিকের উপরে, তাহলে আপনার বুঝতে খুবই সহজ হবে। বরং আমি পড়ে দিচ্ছি, আপনার পড়াটা মুখস্থ হয়ে যাবে তখন। তো এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনা থেকে যদি কারো প্রশ্ন থাকে, রেজ হ্যান্ড করে, হাত উত্তোলন করে প্রশ্ন উত্তোলন মানে প্রশ্ন করবেন, সেক্ষেত্রে আমি প্রশ্নের উত্তর দিয়ে দেব। আর যদি কারো প্রশ্ন না থাকে তাহলে ক্লাসটি শেষ করে দেব। যেহেতু কেউ প্রশ্ন করছেন না, ধরে নেব ক্লাসটি বুঝতে পেরেছেন, বা হয়তোবা পরে প্রশ্ন করবেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি।